প্রিয় শ্রোতা, নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের বহুব্রীহি। আজ তার শেষ পর্ব। নাস্তার টেবিলে সুবহান সাহেব বিস্মিত হয়ে বললেন, ফরিদ, তুমি যাওনি? ফরিদ তার চেয়েও বিস্মিত হয়ে বলল, কোথায় যাব? তুমি বলেছিলে এ বাড়িতে থাকবে না। ফরিদ টোস্টে মাখন লাগাতে লাগাতে বলল, ভালো মতো চিন্তা করে দেখলাম হুট করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। তাহলে মিথ্যা কথা বললে কেন? মিথ্যা কখন বললাম? গত রাতেই তো বললে। বলেছি, ভালো করেছি। এই নিয়ে আপনি দয়া করে এখন ক্যাটক্যাট করবেন না। এমনিতেই রাতে ভালো ঘুম হয়নি। ফরিদ তার নাস্তার প্লেট নিয়ে নিজের ঘরে চলে গেল। সুবহান সাহেব এমদাদ খন্দকারের দিকে তাকিয়ে বললেন, দেশটা নষ্ট হচ্ছে কেন জানেন? দেশ নষ্ট হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে এমদাদের কোনো মাথা ব্যথা নেই। এমদাদ এই মুহূর্তে রুটিতে পুরো করে মাখন লাগাতে ব্যস্ত। দেশ সম্পর্কে ভাববার ফুরসত কোথায়? এমদাদ বলল, আমাকে কিছু বললেন? হ্যাঁ। দেশটা নষ্ট কেন হচ্ছে জানেন? জি না। জানতে হবে। এসব নিয়ে ভাবতে হবে। শুধু মাখন দিয়ে রুটি খেলে হবে না। অবশ্যই, অবশ্যই ভাবতে হবে। সুবহান সাহেব কঠিন গলায় বললেন, দেশটা নষ্ট হবার মূল কারণ হলো আমাদের মিথ্যা বলার প্রবণতা। তা তো ঠিকই বলেছেন জনাব, একেবারে ঠিক। জাতি হিসেবে আমরা মিথ্যাবাদী। অবশ্যই। আমরা প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা ভাঙার জন্য। আসল কথা বলেছেন, লাখ কথার এক কথা। এমদাদ সুবহান সাহেবের প্রতিটি কথায় একমত হতে লাগল। সে সাধারণত কারো কোনো কথায় দ্বিমত পোষণ করে না। এমদাদ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছে, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার একটা পথ হচ্ছে সব কথায় একমত হওয়া। এমদাদ সাহেব, জি। সত্যি কথা বলার প্রবণতা যদি আমাদের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই হয়। মিথ্যা, 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 চারিদিকে শুধু মিথ্যা। এটা দূর করতে হবে। অবশ্যই হবে। সত্যবাদী জাতি হিসেবে আমরা যদি নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে অবস্থাটা কি হবে আপনি চিন্তা করে দেখেছেন এমদাদ সাহেব? জি না। আমার গা শিউরে উঠছে। পৃথিবীর লোক জানবে বাঙালি মিথ্যা কথা বলে না, বাঙালি সত্যবাদী। আমাদের আসনটা কিরকম হবে চিন্তা করুন। কত সম্মান, কত। সুবহান সাহেব আবেগে আপ্লুত হয়ে কথা শেষ করতে পারলেন না। বাঙালি জাতিকে সত্যবাদী কি করে করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন। গাঢ় স্বরে বললেন, এমদাদ সাহেব, জি। জিনিসটা নিয়ে ভাবতে হবে। অবশ্যই হবে। চা শেষ না করেই সুবহান সাহেব উঠে পড়লেন। ক্ষুধা অবশ্যই একটি ভয়াবহ ব্যাপার, তবে তারও আগে হচ্ছে সত্যবাদিতা। একটি সত্যবাদী জাতি নিশ্চয়ই ক্ষুধায় কষ্ট পাবে না। এমদাদ নাশতার টেবিলে একা বসে রইল। তার জন্য ভালোই হলো। একা থাকলে ইচ্ছামতো খাওয়া যায়। একটা ডিমের জায়গায় 2টা ডিম নিলে কেউ বলবে না এই বয়সে 2টা ডিম খাওয়া ঠিক না, কোলেস্টেরল না কি যেন ঝামেলা হয়। ডাক্তার ছোকরা বলছিল, আরে বাবা, আল্লাহ তাআলা ডিম দিয়েছেন কি জন্য? খাওয়ার জন্যই তো। আল্লাহ তাআলা তো না ভেবে কিছু দেন নাই। তিনি না ভেবেচিন্তে কিছু করবেন তা কি হয়? মিলি এসে বলল, বাবার কি নাস্তা খাওয়া শেষ হয়ে গেল চাচা? হ্যাঁ মা। চা তো শেষ করেনি। সুখী মানুষ। মাথার মধ্যে একটা চিন্তা এসে গেল, খাওয়া দাওয়া বন্ধ। মিলি চিন্তিত গলায় বলল, আবার কি চিন্তা? সবাইকে সত্য কথা বলতে হবে, এই চিন্তা। মিলি চিন্তিত মুখে বাবার ঘরের দিকে এগুলো। এমদাদ প্লেটে পড়ে থাকা তৃতীয় ডিমটিও নিয়ে নিল। 2টা খাওয়া গেলে 3টিও খাওয়া যায়। যাহা 52 তাহা 65। এমদাদের মনও আজ খুব প্রসন্ন। কেন প্রসন্ন নিজেও ঠিক বুঝতে পারছে না। পুতুলের কাছ থেকে গতরাতের বর্ণনা শোনার পর থেকেই মনটা দ্রবীভূত অবস্থায় আছে। নতুন আশার আলো দেখতে পাচ্ছে। আশার আলো ডাক্তার ছোকরা প্রসঙ্গে। চেষ্টা চরিত্র করে পুতুলের সঙ্গে এই ছোকরাকে গেঁথে ফেলা খুব কি অসম্ভব? এই জগতে অসম্ভব বলে কিছু নেই। এই জগতে সবই সম্ভব। চেষ্টা চালাতে হবে। চেষ্টা। সুবহান সাহেব সত্য দিবস বিষয়ে চিন্তা করছেন। তার চিন্তার সূত্রগুলো এখনো স্পষ্ট নয়,
তবু তিনি যা ভাবছেন তা হচ্ছে, সপ্তাহের একটি দিনকে কি সত্য দিবস হিসেবে ঘোষণা করা যায় না? যেমন মঙ্গলবার কিংবা বুধবার, এই দিনে কেউ মিথ্যা কথা বলবে না, সবাই সত্য কথা বলবে। সব বড় বড় কাজ এই দিনটির জন্য নির্দিষ্ট থাকবে। প্রয়োজনে এই দিন আরও বড় করে পৃথিবীময় ছড়িয়ে দেওয়া যায়। যেমন বিশ্ব সাক্ষরতা দিবস, বিশ্ব শিশু দিবস, ঠিক এইরকম দিবস হবে বিশ্ব সত্য দিবস। এই দিনে পৃথিবীর সব মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুই সত্য কথা বলবে। মিলি ঘরে ঢুকে বলল, বাবা, তুমি চা না খেয়ে চলে এসেছো? টেবিলের উপর রাখ মা, খাবো। নতুন কিছু নিয়ে ভাবতে শুরু করেছো? সত্য দিবস। ভালো, না শুনেই বলে ফেললে ভালো? আগে জিনিসটা কি জানবি, তারপর বলবি ভালো। বস, বুঝিয়ে বলছি। আজ আমার সময় নেই বাবা, অন্য একদিন শুনবো। সেটাও মন্দ না। আমি নিজেও এখনো পুরোপুরি নিশ্চিন্ত হইনি। প্রচুর ভাবনা চিন্তা করতে হবে। দেশটা পড়ে গেছে মিথ্যার খপ্পরে। সত্য আজ নির্বাসিত, সেই নির্বাসিত সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। চা খাও বাবা, চা ঠান্ডা হচ্ছে। দেশটাই ঠান্ডা হয়ে যাচ্ছে মা, আর চা। আগে দেশটাকে আমাদের চাঙা করতে হবে। দেশটা চলে গেছে কোল্ড স্টোরেজে। সেখান থেকে দেশটাকে বের করে তাকে গরম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে সত্যকে। একবার সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলে আর চিন্তা নেই। আচ্ছা, আনিস ছোকরা কি ফিরেছে? ওর সঙ্গে কথা বলা দরকার। জি বাবা, উনি ফিরেছেন। ডেকে দেব? না থাক, আমি চিন্তাগুলো আরো গুছিয়ে নিই। এখনো সব এলোমেলো আছে। তুই কাজে যা, তোকে দেখে এখন কেন জানি রাগ লাগছে। মিলি শুকনো মুখে বাবার ঘর থেকে বের হলো। তার নিজের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। বাবার বকবকানি শুনতে একটুও ভালো লাগছে না। সোবহান সাহেব সন্ধ্যা পর্যন্ত ভাবলেন। মাগরিবের নামাজের পর পারিবারিক সভা ডাকলেন। তিনি একটা স্থির সিদ্ধান্তে এসেছেন। এই সিদ্ধান্তের কথা পারিবারিক সভাতে জানানোই ভালো। পারিবারিক সভাগুলো সাধারণত রাতের খাবারের পর হয়। এটা জরুরি সভা বলে আগেই শুরু হলো। সভার শেষে রাতের খাওয়া হবে। বসার ঘরে সভা বসেছে। পারিবারিক সদস্যদের বাইরেও কিছু মানুষজন আছেন, যেমন এমদাদ ও তার নাতনি, আনিসের পুত্রকন্যা। আনিস আসেনি, তার মাথা ধরেছে। সভার শুরুতে উপস্থিত সদস্যদের দস্তখত নেওয়া হলো। যে কোনো পারিবারিক সভার এই অংশটি রহিমার মার খুব পছন্দ। আগে সে টিপসই দিত, এখন দস্তখত দেয়। দস্তখত দেওয়া নতুন শিখেছে। দস্তখত দিতে তার বড় ভালো লাগে। পারিবারিক সভার প্রসিডিংস সাধারণত লিখে মিলি। আজ বিলু লিখছে। কে কি বলছে, কি আলোচনা হচ্ছে, সবই লিখিতভাবে থাকার কথা। তাও সবসময় সম্ভব হয় না। বিলু মিলির মতো দ্রুত লিখতে পারে না। সভার শুরুতে সোবহান সাহেব পুরো ব্যাপারটি ব্যাখ্যা করলেন। তিনি মনে করেন, সপ্তাহে অন্তত একটি দিন সত্যি কথা বলার চেষ্টা আমাদের থাকা উচিত, ইত্যাদি। তার দীর্ঘ বক্তৃতার পর তিনি এই প্রসঙ্গে অন্যদের মতামত চাইলেন। কারো কিছু বলার থাকলে সে বলতে পারে, তবে বলার আগে হাত তুলতে হবে। প্রস্তাবের পক্ষে হলে ডান হাত, প্রস্তাবের বিপক্ষে হলে বাঁ হাত। সোবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে লক্ষ্য করলেন ফরিদ 2 হাত তুলে বসে আছে। সোবহান সাহেব বললেন, তুমি কিছু বলতে চাও? জি। প্রস্তাবের পক্ষে না বিপক্ষে? দুটোই। তার মানে রসিকতা করছো নাকি? ফরিদ গম্ভীর গলায় বলল, আপনার সাথে রসিকতা করার অধিকার আমার আছে। সম্পর্ক সেই রকম। তবে আজ আমি আপনার প্রস্তাব একই সঙ্গে সমর্থন করছি, আবার করছি না। তার মানেটা কি? আমার মতে সত্য দিবস থাকা উচিত, এবং পাশাপাশি মিথ্যা দিবস বলে একটি দিবসও থাকা উচিত। তোমার কথা বুঝলাম না। সত্য দিবসে আমরা যেমন সত্য কথা বলবো, মিথ্যা দিবসে আমরা শুধু মিথ্যা কথা বলবো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুই মিথ্যা। ঘরে মিথ্যা বলবো, বাইরে মিথ্যা বলবো, এমনকি সেদিন যদি মসজিদে যাই সেখানেও মিথ্যা বলবো। সোবহান সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। ফরিদ সেই অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, সমস্ত দিন মিথ্যা কথা বলার ফল কি হবে সেটাও বলে দিচ্ছি। মিথ্যা কথা বলার প্রবণতা আমাদের কমে যাবে। অন্যান্য দিনগুলোতে আমাদের মিথ্যা কথা বলতে ইচ্ছা করবে না। পারিবারিক পর্যায়ে যেমন মিথ্যা দিবস থাকবে, তেমনি জাতীয় পর্যায়েও মিথ্যা দিবস থাকবে। সেই দিন দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদীকে আমরা পুরস্কার দিব, উপাধিও দেওয়া হবে।
যেমন মিথ্যা সৃষ্ট কিংবা জাতীয় মিথ্যুক। চুপ করো। চুপ করবো কেন? পারিবারিক সভায় আমার কথা বলার পুরো অধিকার আছে। আমি অবশ্যই কথা বলতে পারি। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেশে একটা মিথ্যা একাডেমি স্থাপিত হবে। সেই একাডেমির কাজ হবে জাতীয় পর্যায়ে মিথ্যুকেরা কে কিভাবে মিথ্যা বলছেন তার একটা রেকর্ড রাখা। উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন, এক নেতা পত্রিকায় একটা বিবৃতি দিলেন, দুদিন পর সম্পূর্ণ অন্যরকম একটা বিবৃতি দিলেন। একাডেমির কাজ হবে এসব লক্ষ্য রাখা এবং প্রয়োজন বোধে বাংলা একাডেমি পুরস্কারের মতো মিথ্যা একাডেমি পুরস্কার প্রচলন করা যেতে পারে। এই মুহূর্তে একজনের নাম প্রকাশ করতে পারি যিনি সাধারণত মসজিদে মিথ্যা বলেন। সেই মিথ্যা ফলাও করে রেডিও টিভিতে প্রচার করা হয়। সুবহান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার বক্তব্য শেষ হয়েছে? জি না, আমার আরো কিছু বলার আছে। তুমি যে একটা গাধা, তা কি তোমার জানা আছে? দুলা ভাই, পারিবারিক সভায় একজন সদস্যকে গাধা বলাটা ঠিক হচ্ছে না। অবশ্যই ঠিক হচ্ছে। বিলু, তুই লেখ, পারিবারিক সভায় ফরিদকে গাধা সাব্যস্ত করা হলো। কাগজপত্রে রেকর্ড রাখা দরকার। বিলু বলল, তুমি একা গাধা বললে তো হবে না বাবা, সবাইকে একমত হতে হবে। তাছাড়া আমি নিজে মনে করি আমার আইডিয়ার একটা স্যাটারিক্যাল ভ্যালু আছে। কাদের এই পর্যায়ে উঠে দাঁড়ালো এবং গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মামার মতো বুদ্ধির লোক এই দুনিয়ায় আল্লাহ তাআলা বেশি পয়দা করে নাই। এটা কাগজে পত্রে ছাপা দরকার। আফা, আপনি আমার মতামত লেখেন। বিলু সুবহান সাহেবের মতামতের পাশে কাদেরের মতামত লিখল। তবে সভায় শুধুমাত্র সত্য দিবসের উপরেই সিদ্ধান্ত নেওয়া হলো। ঠিক হলো, এই বাড়িতে মঙ্গলবার হবে সত্য দিবস। এই সত্য দিবসে কেউ কোনো মিথ্যা বলবে না। কাদের প্রশ্ন তুলল, জীবন রক্ষার জন্য যদি মিথ্যা বলার দরকার হয় তখন কি করা? এর উত্তরে সুবহান সাহেব বললেন, চুপ কর গাধা। মিলি বলল, পারিবারিক সভায় সব সদস্যদের তুমি গাধা বলছো বাবা, এটা তো ঠিক হচ্ছে না। কাদের অন্ধকার মুখ করে বলল, বিষয়টা নিন্দা হওয়া দরকার। গভীর বিস্ময়ে পুরো ব্যাপারটা পুতুল লক্ষ্য করছে। এরকম একটা ব্যবস্থা যে কোনো বাড়িতে চালু থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। জীবনকে আনন্দময় করে তোলার এসব উপকরণ তাকে মুগ্ধ ও অভিভূত করল। শুধু এমদাদ খন্দকার সারাক্ষণ মুখ বিকৃত করে রইলেন এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় পুতুলকে বললেন, আজ একটা জিনিস শিখলাম রে পুতুল। পুতুল বলল, কি জিনিস? আজ শিখলাম যে দলের গোদা যদি বেকুব হয় তাহলে সব কয়টা বেকুব হয়। এই বাড়ির সব কয়টা মানুষ তাপে বোকা, এটা লক্ষ্য করছস? পুতুল মুগ্ধ স্বরে বলল, এইসব কাণ্ড কারখানা আমার বড় ভালো লাগছে। এদের নিয়ে কোনো মন্দ কথা বলবো না দাদাজান। বেকুব রে, বেকুব বলবো না। এরা বেকুব না দাদাজান, এরা। পুতুল কথা শেষ করল না। তার অনেক কিছু বলার আছে, কিন্তু দাদাজানকে এসব বলার অর্থ হয় না। দাদাজান বুঝবে না, সবাই সব জিনিস বুঝে না। পুতুলের ইচ্ছা করছে তার নিজের যখন একটা সংসার হবে সেই সংসারেও এরকম একটা পারিবারিক সভা বসবে। সেই সভার সব বিবরণও এরকম করে লেখা হবে, আলোচনা হবে। জীবনের একঘেয়েমি এইভাবেই দূর করা যায়। একটাই তো আমাদের জীবন, লক্ষ কোটি জীবন তো আমাদের না। কেন আমরা এই জীবনকে সুন্দর করব না? সত্য দিবস খুব কঠিনভাবে পালিত হতে লাগলো। মঙ্গলবার ভোরে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, আজ সত্য দিবস। কাদের সেই ব্ল্যাকবোর্ড বসার ঘরে ঝুলে দিয়ে আসে। সত্য দিবস শুরু হয়। কাদের এবং রহিমার মা দুজনেই এই দিবসটি কঠিনভাবে মেনে নেয়। যে ইলিশ মাছ অন্যদিন 50 টাকায় আনা হয়, সেই মাছ মঙ্গলবার কেনা হয় 40 টাকায়। মিনু বিস্মিত হয়ে বললেন, আজ মাছ সস্তা নাকি? কাদের উদাস গলায় বলে, না। মিনু বলেন, তাহলে তুই 40 টাকায় এই মাছ আনলি কি করে? কাদের চুপ করে থাকে। কথা বলতে গেলেই সমস্যা, থলের বিড়াল বের হয়ে যাবে। সারাটা দিন তার বড়ই অস্বস্তিতে কাটে। রাত 12টায় হাফ ছেড়ে বাজে। পুতুলও সত্য দিবসের ব্যাপারটা খুব মনে রাখতে চেষ্টা করে। এমনিতেই তার মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে না, তবু মঙ্গলবারে সে আরও সাবধান থাকে যেন ভুলেও কোনো মিথ্যা কথা বের না হয়। পুতুল খুব অবাক হয়ে লক্ষ্য করল, এই মঙ্গলবারেই বেছে বেছে তার দাদাজান বড় বড় মিথ্যা কথাগুলো বলেন। কেন তিনি এমন করেন কে জানে। মিথ্যা কথাগুলো অন্যদিন বললে কি হয়? এই নিয়ে আনিসের সঙ্গে তার কথা হলো। আনিস এসে বলল, সত্য দিবসের ব্যাপারটা তুমি খুব সিরিয়াসলি নিয়েছো বলে মনে হয়।
এটা এমন কঠিনভাবে গ্রহণ করার কিছু নেই। পুতুল বিস্মিত হয়ে বলল, নেই কেন? আনিস হাসতে হাসতে বলল, পুরো ব্যাপারটাই ভুল। ভুল? হ্যাঁ, ভুল। সপ্তাহের একটি বিশেষ দিন সত্য দিবস, এর মানে হচ্ছে সপ্তাহের অন্য দিনগুলোতে মিথ্যা বলা যাবে, সত্য বলতে হবে সত্য দিবসে। ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে না? পুতুল কিছু বলল না। সে খানিকটা ধাঁধায় পড়ে গেছে, এমনভাবে সে ভাবেনি। আনিস বলল, দেখো পুতুল, দিবসের ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে না। একটা বিশেষ দিনকে করা হচ্ছে বিশ্ব শিশু দিবস। সব দিনই তো শিশু দিবস হওয়া উচিত, উচিত না? হ্যাঁ, তা তো ঠিকই। অবশ্য এসব দিবসের একটা উপকারিতাও আছে। কি উপকারিতা? মনে করিয়ে দেবার একটা ব্যাপার আছে। বছরের একটি বিশেষ দিনকে সত্য দিবস করা মানে ওই দিনের সত্য কথার প্রয়োজনীয়তার দিকটির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা। পুতুল বিস্মিত হয়ে বলল, আপনি দুদিকেই যুক্তি দিতে পারেন। আনিস হাসতে হাসতে বলল, তা পারি। এই পৃথিবীতে সবকিছুর অভাব আছে, কিন্তু যুক্তির কোনো অভাব নেই। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেমন কঠিন যুক্তি আছে, বিপক্ষেও তেমনি কঠিন যুক্তি আছে। আপনি আল্লাহ বিশ্বাস করেন না কেন? তুমি করো? কি আশ্চর্য, আমি করব না? আপনি সত্যি করেন না? না। রাত্রির সঙ্গে এই নিয়ে আমার প্রায়ই ঝগড়া হতো। সে তর্কে হেরে যেত। তর্কে হেরে গেলেই তার অসম্ভব মেজাজ খারাপ হতো। একবার তর্কে হেরে সে কি করলো জানো? আমার খুব দামি একটা পাঞ্জাবি ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। আনিস অন্যমনস্ক হয়ে পড়ল। রাত্রির কথা সে কখনো মনে করতে চায় না, কিন্তু এই মেয়েটির নানান ভঙ্গিতে রাত্রির কথা মনে করিয়ে দেয়। এটি কি পুতুল ইচ্ছা করেই করে? আনিস খানিকটা অস্বস্তিও বোধ করে। পুতুলের চোখে সে এক ধরনের মুগ্ধতা দেখতে পায়। এই মুগ্ধতা সবসময় থাকে না, হঠাৎ ঝিলিক দিয়ে ওঠে। পরক্ষণেই মেয়েটির মুখ বিষণ্ণ হয়ে যায়। আনিস রাত্রির চোখে ওই ব্যাপারটি লক্ষ্য করেছিল। এই মুগ্ধতা দেখার একটা আলাদা নেশা আছে। একবার দেখতে পেলে বারবার দেখতে ইচ্ছা করে। আনিস লক্ষ্য করছে সে ইদানিং নিজের অজান্তেই এই মেয়েটিকে মুগ্ধ করার চেষ্টা করছে। সে জানে ব্যাপারটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। সাবধান হতে হবে, আরও সাবধান হতে হবে। এমদাদ সাহেব তার এ বাড়িতে আসার কারণ পুরোপুরি ব্যাখ্যা করার জন্য যে দিনটি বেছে নিল, সে দিনটি মঙ্গলবার, সত্য দিবস। সকালবেলা সুবহান সাহেব বাগানে হাঁটছিলেন। এমদাদ সেখানেই তাকে ধরল। সুবহান সাহেব বললেন, কিছু বলবেন? এমদাদ বিনয়ে গলে গিয়ে বলল, অবশ্যই বলবো। আপনারে বলবো না তো কারে বলবো? আপনি হলেন বটবৃক্ষ। গৌরচন্দ্রিকার দরকার নেই, কি বলতে চান বলে ফেলুন। এমদাদ হাত কচলে বলল, নাতনিটার একটা ব্যবস্থা করার জন্য জনাবের কাছে আসলাম। জানি, মুখ ফুটে একবার বলে ফেলতে পারলে সব সমস্যার সমাধান। বলেই ফেললাম। এখন আপনি হইলেন বটবৃক্ষ, যা করবার আপনি করবেন, আমার কাজ শেষ। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। কার কি ব্যবস্থার কথা বলছেন? পুতুলের একটা বিবাহ দেওয়ার কথা বলতেছি। পুতুলের বিয়ে? কি বলছেন আপনি? ও তো বাচ্চা একটা মেয়ে, মেট্রিক পাশ করেছে, এখনো পড়াশোনা করবে। মেয়ে ছেলে পড়াশোনা করে কি করবে জনাব? মেয়ে ছেলেকে তৈরি করা হয়েছে সন্তান পালনের জন্য। সুবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এসব বলেছে কি আপনাকে? মেয়েরা কি সন্তান তৈরির মেশিন নাকি? বলতে গেলে তাই, বুঝতেছি আপনার শুনতে খারাপ লাগতেছে, তবে এগুলো হলো সত্য কথা। আজ মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলে পাপ করব এমন লোক আমি না। তাছাড়া জনাব, আমি বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে দেখতে চাই নাতনিটার একটা গতি হয়েছে। এটা দেখে যেতে পারলে মরেও শান্তি। সুবহান সাহেবের চোখের দৃষ্টি থেকে বিরক্তি ভাবটা গেল না, বরং আরও দৃঢ় হলো। তিনি কঠিন গলায় বললেন, এত অল্প বয়সে মেয়েদের বিয়ের পক্ষপাতী আমি না। আমার ফিলোসফি হচ্ছে মেয়েরা পুরোপুরি স্বাবলম্বী হবার পর বিয়ে করবে। পুতুলের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি, আমার এখানে থেকেই সে পড়াশোনা করতে পারে। তাছাড়া তার নিজেরও সেরকম ইচ্ছা। আমাকে কিছু বলেনি, তবে আমার স্ত্রীকে বলেছে। এমদাদের মুখ হা হয়ে গেল। পুতুল তাকে না জানিয়ে ভিতরে ভিতরে এই কাজ করেছে, তা সে কল্পনা করেনি। এমদাদ বলল, পড়াশোনার কথা যে বলছেন জনাব, সে তো বিয়ের পরেও হতে পারে। একটা ভালো ছেলে যদি পাওয়া যায়, সে বিয়ের পরেও মেয়ে পড়াবে। সেরকম ছেলে পাবেন কোথায়?
এমদাদ নিচু গলায় বলল, হাতে গেছে একজন আছে, আপনি মুখে একটা কথা বললে বিয়েটা হয়ে যায়, আমি নিশ্চিন্তে মরতে পারি। সে ছেলে কে? মনসুর, আমাদের ডাক্তার। ডাক্তার? জি, পুতুলকে তার খুবই পছন্দ, সবসময় দেখি কুটুর কুটুর গল্প করে। তাই নাকি? এক রাতে মনসুর এই বাড়িতে ছিল, ওই রাতে পুতুল নিজেই ভাত টাত বেড়ে খাওয়ালো, তার থেকে বুঝলাম পুতুলের নিজেরও ইচ্ছা আছে। এখন আপনি যদি শুধু একটু বলেন তাহলে 2 হাতে এক করে দিতে পারি। কাকে আমি কি বলবো? মনসুরকে বলবেন। আমি বললেই হবে? অবশ্যই। আচ্ছা দেখি। তা তো দেখবেন, আপনি না দেখলে কে দেখবে? আপনি হলেন বটবৃক্ষ। বটবৃক্ষ শব্দটা আমার সামনে দয়া করে আর উচ্চারণ করবেন না। জি আচ্ছা, তবে সত্য কথা না বলেই বা কি করি? আজ আবার মঙ্গলবার, সত্য দিবস। বটবৃক্ষকে বটবৃক্ষ না বললে মিথ্যাচার হয়। সুবহান সাহেব কঠিন চোখে তাকালেন। সেই দৃষ্টির সামনে এমদাদ চুপসে গেল। বটবৃক্ষ বিষয়টা নিয়ে আর আগানো ঠিক হবে না। তবে আজ কাজ মন্দ অগ্রসর হয়নি। আড়ি পেতে কিছু শোনার মতো মানসিকতা বিলুর নেই, তবু সে আড়ি পেতেছে। একে আড়ি পাতা বলা বোধহয় ঠিক হচ্ছে না। সে আনিসের ঘরের বাইরে দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে। ভেতরের কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছে। আনিস তার পুত্রকন্যার সঙ্গে গল্প করছে। এমন কিছু গল্প নয়, তবুও শুনতে চমৎকার লাগছে। রাত প্রায় 9টা। ওরা বাতি জ্বালায়নি, ঘর অন্ধকার করে গল্পের আসর জমিয়েছে। বিলুর ইচ্ছা করছে হঠাৎ করে ঘরে ঢুকে বলে, আমাকে দলে নিন আনিস সাহেব, আমিও গল্প শুনব। তা বলা সম্ভব নয়, সবাইকেই অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়। মনের অনেক ইচ্ছা মনে চেপে রাখতে হয়। বিলুদের যে টিচার ফিজিওলজি পড়ান, বিলুর খুব ইচ্ছা করে কোনো একদিন তাকে বলতে, স্যার, আপনার পড়ানোর ধরন আমার খুব ভালো লাগে। আমি এই জীবনে আপনার মতো ভালো টিচার পাইনি, পাবো বলেও মনে হয় না। এমন কিছু কথা না যা একজন সম্মানিত শিক্ষককে বলা যায় না। অবশ্যই বলা যায়। বিলু একদিন সেই কথাগুলো বলার জন্য স্যারের ঘরে ভয়ে ভয়ে ঢুকতেই স্যার বাঘের মতো গর্জন করে উঠলেন, কি যাই? বিলু থতমত খেয়ে বলল, কিছু না স্যার। এবার তিনি গর্জন করলেন সিংহের মতো, কিছু না তাহলে বিরক্ত করছো কেন? গেট আউট! বিলু কেঁদে ফেলেছিল। কি অসম্ভব লজ্জা! গেট আউট বলে তাকে ঘর থেকে বের করে দেয়া। ছি ছি! বিলুর মনে হচ্ছে আজ যদি সে আনিস সাহেবের ঘরে ঢুকে বলে, আপনাদের মজার মজার গল্পের অংশ নিতে এসেছি, তাহলে তিনি হয়তো শুকনো গলায় বলবেন, আপনি কিছু মনে করবেন না, এখন আমাদের পারিবারিক সেশন চলছে, বাইরের কেউ আসতে পারবে না, নিয়ম নেই। আবারও বিলু চোখে পানি আসবে। ইনি অবশ্য স্যারের মতো গেট আউট বলবেন না। সবাই সবকিছু পারে না। ওই স্যারটা ছিল পাগলা। ক্লাসের মধ্যে একবার একটি মেয়ে শব্দ করে হেসে উঠেছিল বলে তিনি চড় মারার ভঙ্গি করে মেয়েটির দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই মেয়ে ভয়ে অস্থির, ঠকঠক করে কাঁপছে। ভাগ্য ভালো, স্যার সেদিন নিজেকে সামলে নিলেন। চাপা গলায় বললেন, কামিজ পরিহিতা সুদর্শনা তরুণী, তোমার কি ধারণা আমি একজন গোপাল ভাঁড়? আমি তোমার সঙ্গে ভাড়ামি করছি? খবরদার, আর যেন হাসতে না দেখি। আরেকবার হাসলে সাঁড়াশি দিয়ে টেনে তোমার উপরের পাটির একটা দাঁত তুলে ফেলব, উইদাউট অ্যানেস্থেশিয়া। আনিস সাহেবকে দেখলেই বিলুর ওই স্যারের কথা মনে পড়ে। কেন পড়ে বিলু ঠিক জানে না। দুজনের মধ্যে কোনোই মিল নেই, তবু যেন কি একটা মিল আছে। বিলু ছোট্ট নিঃশ্বাস ফেলে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। আনিস সাহেব বলছেন, আচ্ছা, এখন তোমরা বলো তো, কোন প্রাণী অন্ধকারে সব থেকে ভালো দেখতে পায়? নিশা বলল, অন্ধকারে শুধু বিড়াল দেখতে পায়। টগর বলল, বাদুড় এবং পেঁচা দেখতে পায়। এইসব প্রাণীদের মধ্যে কে সব থেকে ভালো দেখতে পায়? জানি না বাবা। প্রশ্ন করলেই চট করে জানি না বলা ঠিক না টগর। অনেকক্ষণ প্রশ্নটা নিয়ে ভাববে, তারপরেও যদি না পারো তাহলে বলবে বলতে পারছি না। নিশা বলল, আমার মনে হয় অন্ধকারে সব থেকে ভালো দেখতে পায় বিড়াল। আমারটা হয়েছে বাবা? টগর বলল, জোনাকি পোকাও তো অন্ধকারে বাতি জ্বালাতে পারে। আনিস একটু হকচকিয়ে গেল। টগরের এই উত্তর সে আশা করেনি। আনিস বলল, জোনাকি বাতি জ্বালাতে পারে তা ঠিক, শুধু জোনাকি না, অন্ধকারে সমুদ্রের অনেক গাছ, এমনকি ইলেকট্রিক ইল বাতি জ্বালাতে পারে।
কিন্তু এই বাতি প্রকৃতি তার শরীরে দিয়ে দিয়েছে। অন্ধকার হলে আপনাতে জ্বলে ওঠে। প্রকৃতি মানুষের শরীরে এমন কিছু দিয়ে দেয়নি। বাতি জ্বালানোর কৌশল মানুষকে বুদ্ধি করে বের করতে হয়েছে। জোনাকি পোকা এবং ইল মাছের সঙ্গে এখানেই মানুষের তফাৎ। নিশা বলল, প্রকৃতি কি বাবা? আনিস হকচকিয়ে গেল। প্রকৃতি কি তার উত্তর তিনভাবে দেওয়া যায়: আস্তিকের দৃষ্টিকোণ থেকে, নাস্তিকের দৃষ্টিকোণ থেকে এবং স্কেপিস্টের দৃষ্টিকোণ থেকে। সে কোনটা দিবে? কোনটা দেয়া উচিত? আনিস বলল, গল্পগুজব আজকের মতো শেষ। বাবারা, এখন ঘুমোতে যাবার পর্ব। আমি 1 থেকে 20 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমরা পানি খেয়ে বাথরুম পর্ব শেষ করে ঘুমোতে যাবে। 1, 2, 3, 4, 5, 6। বিলু নিঃশব্দে নিচে নেমে গেল। পথে পুতুলের সঙ্গে দেখা। সে ট্রেতে করে চা বিস্কিট নিয়ে উপরে উঠছে। আনিসের চা। মনে হচ্ছে আনিসের সঙ্গে এই মেয়েটির এক ধরনের সহজ সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রায়ই সে উপরে চা নিয়ে আসে। সহজ সম্পর্কের আড়ালে অন্য কিছু নেই তো? বিপদনিক তৃষিত এই পুরুষ, যৌবনের দুয়ারে এসে দাঁড়ানো সরলা একজন তরুণী। প্রকৃতি কি তার নিজস্ব নিয়মে এদের কাছাকাছি নিয়ে আসবে না? পুতুল। জি আপা। আনিস সাহেবের জন্য চা নিয়ে যাচ্ছ বুঝি? জি। আপনি আমারে কিছু বলবেন আপা? না, কিছু বলবো না, তুমি যাও। বিলু মুখে বলেছে কিছু বলবে না, কিন্তু তার মন চাচ্ছে অনেক সময় নিয়ে পুতুলকে সে গুছিয়ে নারী পুরুষের সম্পর্কের জটিলতার কথাগুলো বলে। এই জটিলতা ভয়াবহ জটিলতা। মানুষ তার সবটা জানে না, কিছুটা জানে। ভালোবাসার মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে শরীর। ভালোবাসার শরীর ছাড়াও অনেক কিছু আছে। সেই অনেক কিছু কি কেউ কি জানে? আচ্ছা, আনিস সাহেব নিজে কি জানেন? তাকে তো দেখে মনে হয় না তিনি অনেক কিছু জানেন। অনেক কিছু নিয়ে ভাবেন। এসব নিয়েও নিশ্চয়ই ভেবেছেন। একদিন হুট করে জিজ্ঞেস করে ফেললেই হয়। বিল্লু একতলায় নেমে অন্যমনস্ক ভঙ্গিতে খানিকক্ষণ হাঁটল। তার মন বেশ খারাপ হয়েছে। কোনো কিছুতেই মন বসছে না। ফরিদের ঘরে আলো জ্বলছে। বিলু মামার ঘরে উকি দিল। মেঝেতে কাদের গালে হাত দিয়ে বসে আছে। ফরিদ শুয়ে আছে বিছানায়। দুজনকেই খুব চিন্তামগ্ন মনে হচ্ছে। বিলু বলল, কি হয়েছে মামা? কিছু হয়নি। মন খারাপ? না। ভেতরে এসে তোমার সঙ্গে কি খানিকক্ষণ গল্পগুজব করা যাবে? ইচ্ছে করলে যাবে। বিলু ঘরে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা মামা, দেখি তোমার কেমন বুদ্ধি। একটা ধাঁধার জবাব দাও তো। বলো তো, প্রাণীদের মধ্যে কোন প্রাণী অন্ধকারে সব থেকে ভালো দেখতে পায়? ফরিদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, মানুষ। আর কে? অন্ধকারে মানুষ ফাঁস করে একটা টর্চ লাইট জ্বেলে দেয়। এসব লো লেভেল ইন্টেলিজেন্সের কথা আমার সঙ্গে একেবারেই বলবি না। তুমি এত রাগ করছো কেন মামা? রাগ না, মনটা খারাপ। বাবা আবার কিছু বলেছে? হুম। কি বলেছে? কি হবে এসব শুনে? বলো না শুনি। ফরিদ কিছু বলল না। কাঁধে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। বিলু বলল, বাবা কি অন্যায় কিছু বলেছেন? অন্যায় তো বটেই। দুলাভাই আমার বুদ্ধিবৃত্তি সম্পর্কে অতি কুৎসিত মন্তব্য করেছেন। দুলাভাই বলেছেন, আমার মাথায় ব্রেন বলেই কিছু নেই। ব্রেনের বদলে আমার মাথায় আছে শুধু ডাবের পানি। শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। একটা লোক যদি কন্টিনিউয়াসলি বলতে থাকে আমার মাথায় কিছু নেই, তখন কেমন লাগে বলতো? তারপরেও কথা আছে। আমার মাথায় কিছু নেই ভালো কথা, তাই বলে ডাবের পানি থাকবে? এটা তো অত্যন্ত অপমানসূচক কথা। ডাবের পানি বলায় যত মাইন্ড করেছি, মাথা ভর্তি গোবর বললেও অত মাইন্ড করতাম না। বিলু হেসে ফেলল। ফরিদ ক্ষিপ্ত গলায় বলল, হাসছিস কেন? একজন ভাবছে আমি একটা ডাব। এর মধ্যে হাসি তামাশার কি আছে? নাকি তোরও ধারণা আমি ডাব? বিলু লজ্জিত গলায় বলল, সরি মামা। 2 অক্ষরের একটা শব্দ সরি বললেই সব সমস্যার সমাধান? তুই ভাবিস কি আমাকে? মামা, তুমি শুধু শুধু রাগ করছো। তোমাকে আমি খুবই পছন্দ করি, এবং তুমি নিজেও তা ভালো করেই জানো। পছন্দ করিস আর না করিস, কাল ভোর থেকে তোরা কেউ আমাকে দেখবি না। আমি পথে নেমে যাচ্ছি। পথে নেমে যাচ্ছি মানে?
রাস্তায় রাস্তায় ঘুরবো, বাড়িতে বসেই অপমান সহ্য করব না। যথেষ্ট সহ্য করেছি। মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে, এই সীমা অতিক্রম করা হয়েছে। দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে বিলু। কাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এখন দেওয়াল ভাঙ্গা বাইর হন ছাড়া আর কোনো উপায় নাই আফা। তুইও যাচ্ছিস নাকি? মামার একলা ছাড়ি কেমনে? ভালো, যা কিছুদিন বাইরে ঘুরে আয়। ফরিদ পাশ ফিরে শুতে শুতে বলল, এই রাতে এই বাড়িতে আমার শেষ রাত, দি লাস্ট নাইট। ফরিদের কথায় কোনো গুরুত্ব এ বাড়িতে কেউ দেয় না, বিলুও দিল না। কিন্তু পরদিন ভোরবেলা সত্যি সত্যি দেখা গেল ফরিদ এবং কাদের কাঁধে শান্তিনিকেতনে ব্যাগ ঝুলিয়ে ঘর থেকে বেরোচ্ছে। সুবহান সাহেবের সঙ্গে তাদের দেখা হলো বারান্দায়। ফরিদ বলল, দুলাভাই চললাম, যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। যদিও জানি তেমন কোনো অপরাধ হয়নি। সুবহান সাহেব বললেন, কোথায় যাচ্ছ? রাস্তায়, আর কোথায়? আমার ঠিকানা তো দুলাভাই রাজপথে। তবে আপনি যদি এখনও নিষেধ করেন তাহলে একটা সেকেন্ড থট দিতে পারি, থেকে যেতে পারি। সুবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তোমাকে যেতে নিষেধ করব কেন? আমি নিজে তো তোমাকে যেতে বলেছি। তাহলে যাচ্ছে দুলাভাই। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। সুন্দর সকাল, তাই না দুলাভাই? হ্যাঁ, সুন্দর সকাল। তাহলে রওনা দিচ্ছি। আচ্ছা। কাদের বলল, বাম পাটা আগে ফেলেন মামা। চিরজন্মের মতো বাইর হইতে হলে বাম পা আগে ফেলতে হয়। ফরিদ বা পা আগে ফেলল। কুহু কুহু করে একটা কোকিল ডাকছে। এই বাড়ির বাগানে একটা পাগলা কোকিল আছে, বসন্তকাল ছাড়া অন্য সব সময় সে ডাকে। কোকিলের ডাকের কারণেই কিনা কে জানে ফরিদের বুক হুহু করতে লাগলো। তার মনে হলো মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা উচিত হয়নি, তার উচিত ছিল পাখি হয়ে জন্মানো। সেই সব পাখি যারা ঘর বাঁধতে পারে না, যেমন কোকিল, তাহলে ঘর ছাড়ার কষ্টটা পেতে হতো না। যার ঘর নেই তার ঘর ছাড়ার কষ্টও নেই। পাগলা কোকিল ক্রমাগত ডেকে যাচ্ছে কুহু কুহু। আধ ঘন্টার মতো হয়েছে, দুজন হাঁটছে সমান তালে। একসময় কাদের শুকনো গলায় বলল, আমরা যাইতেছি কই? ফরিদ থমকে দাঁড়িয়ে বিস্মিত গলায় বলল, কি অদ্ভুত কোইন্সিডেন্স। আমিও ঠিক এই মুহূর্তে এই কথাটাই তোকে জিজ্ঞেস করব বলে ভাবছিলাম। আমার ইসে গেলে ফায়দা কি? আমি হলাম একটা চাকর মানুষ। এই কথা ভুলে যা কাদের, এখন আমরা দুজনই সমান। তুই যা, আমিও তা। দুজনই পথের মানুষ। রাজপথ আমাদের দুজনকে এক কাতারে নিয়ে এসেছে। জ্ঞানের কথা এখন আর ভালো লাগতেছে না মামা, খিদা চাপছে। ক্ষুধা তৃষ্ণা এসব স্থূল জিনিস, এখন আমাদের ভুলে যেতে হবে রে কাদের। মানি ব্যাগ ফেলে এসেছি। কন কি? সাড়ে সর্বনাশের কথা। অবশ্য নিয়ে এলেও কোনো ইতর বিশেষ হতো না, মানি ব্যাগে টাকা ছিল না। তোর কাছে কিছু আছে? কাদের জবাব দিল না, সে একেবারে খালি হাতে আসেনি। তবে সেই কথা মামাকে বলা উচিত হবে কিনা বুঝতে পারছে না। ফরিদ বলল, তোর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খালি হাতে আসিসনি। দ্যাটস ভেরি গুড। আয়, আপাতত চা খাওয়া যাক। চা খাইয়া টাকা নষ্ট করার সার্থকতা কি মামা? চা খেতে খেতে ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যালোচনা করব। ভবিষ্যৎ সম্পর্কে একটা পরিকল্পনা করা প্রয়োজন। রাতে কোথায় ঘুমাবো এ নিয়েও ভাবতে হবে। চলেন ফেরত যাই। ফরিদ বিস্মিত হয়ে বলল, কি অদ্ভুত কোইন্সিডেন্স। আমিও ঠিক এই মুহূর্তে এই কথাটা বলবো বলে ভাবছিলাম। এর ভিতর থেকে যে জিনিসটা দিবালোকের মতো স্পষ্ট হলো সেটা কি জানিস? কাদের বিরস মুখে বলল, জি না। যে জিনিসটা স্পষ্ট হলো তা হচ্ছে পথের মানুষ সবাই একইভাবে চিন্তা করে। ব্যাপারটা আমি চট করে বললাম, কিন্তু যা বললাম তা গভীর দার্শনিক চিন্তার বিষয়। চল চা খাই। চলেন। চা খেতে খেতে ফরিদ বলল, যাব কিভাবে তা নিয়েও চিন্তা করা দরকার। রিএন্ট্রি কিভাবে হবে তা নিয়ে ভাবতে হবে। ভাবনের কিছু নাই, গিয়া পা ধরলেই হইব। পা ধরে বলতে হইব মাফ চাই। চুপ কর গাথা। পা ধরাধরির কিছু নেই, গ্রেসফুল এন্ট্রির ব্যবস্থা করছি। ঠান্ডা মাথায় চিন্তা করতে দে। আরেক কাপ চা দিতে বল, চিনি বেশি। রক্তে ক্যাফিনের পরিমাণ বাড়াতে হবে, ক্যাফিন চিন্তার সহায়ক। ফরিদকে আরেক কাপ চা দেওয়া হলো।
কিছুক্ষণের মধ্যেই তার মুখে মৃদু হাসি দেখা গেল। কাদের বলল, কিছু পাওয়া গেছে মামা? অবশ্যই। কি পাইলেন? পারিবারিক সদস্যদের সাইকোলজি নিয়ে চিন্তা করে বুদ্ধিটা বের করেছি। আমরা চলে আসার পর বাসার পরিস্থিতি কি হয়েছে চিন্তা কর। প্রথমে দুলাভাইয়ের কথা ধরা যাক। ওনার অসংখ্য ত্রুটি সত্ত্বেও উনি যে একজন ভালো মানুষ এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার মনের অবস্থা কি? ওনার মন খারাপ হয়েছে, খুব খারাপ। মনে মনে বলছেন, এই কাজটা কি করলাম, কাজটা ঠিক হয়নি। এর মধ্যে বিলু এসে কান্না কান্না গলায় বলছে, বাবা তুমি মামাকে বের করে দিলে, বেচারা এখন কোথায় ঘুরছে কে জানে। বিলু যে এই কথা বলবে তার জানার কথা, কারণ মেয়েটা আমাকে খুবই পছন্দ করে। করে না? জি করে, মিলিয়া ফাও করে। ইয়াস, অ্যানাদার প্লাস পয়েন্ট। মিলিও বলবে, বাবা মামার জন্য আমার মনটা খারাপ লাগছে। এতে দুলাভাই আরও বিষণ্ণ হবেন। ক্রমে ক্রমে দুপুর হয়ে গেল, খাবার টাইম। টেবিলে খাবার দেওয়া হয়েছে। আমার অভাব সবাই তীব্রভাবে অনুভব করছে। দুলাভাই অপরাধ বোধে আক্রান্ত, এর মধ্যে তোর অভাবও অনুভব করা হচ্ছে। সত্যি? অবশ্যই। দোকান থেকে এটা ওটা আনা দরকার, হাতের কাছে কেউ নেই। দুলাভাই তামাক খাবেন, সেই তামাক সাজার কাজটাও তোর চেয়ে ভালো কেউ পারে না। কাদের হাসি মুখে বলল, কথা সত্য। কি বলছি মন দিয়ে শুন। এই যখন অবস্থা, তখন হঠাৎ করে ঘরের কলিং বেল বেজে উঠল। ক্রিং ক্রিং ক্রিং। সবার মুখ আনন্দে উজ্জ্বল। সবাই ভাবছে আমি বুঝি চলে এলাম। দরজা খুলে দেখা গেল তুই একা দাঁড়িয়ে আছিস। আমি? হ্যাঁ তুই। তুই গম্ভীর গলায় বলবি, আমাকে একা দেখে ভাববেন না যে আমরা ফেরত এসেছি। মামা কঠিন লোক, একবার ঘর থেকে বের হলে সে ঘরে আর ফেরে না। মামা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি এসেছি মামার একটা বই নিতে। মামা বই ফেলে গেছেন। তোর কথা শেষ হওয়া মাত্র ঘরে খানিক নীরবতা। বিলু তাকিয়ে আছে বাবার দিকে, মিলি তাকিয়ে আছে বাবার দিকে। তাদের দৃষ্টিতে নীরব অনুনয় ঝরে পড়েছে। দুলাভাই তখন বলবেন, যাই, আমি ফরিদকে নিয়ে আসি। দুলাভাই বের হয়ে এলেন এবং হাত ধরে আমাকে টেনে নিয়ে ঘরে ঢুকবেন, যাকে বলে গ্রেসফুল রিএন্ট্রি। বুঝতে পারলি? পারলাম। আপনার বুদ্ধির কোনো সীমা নেই মামা। আরেক কাপ চায়ের কথা কই। আচ্ছা বল। কাদের সত্যি সত্যি অভিভূত। এমন অসাধারণ বুদ্ধির একজন মানুষ জীবনে কিছু করতে পারছে না কেন তা ভেবে এই মুহূর্তে সে কিছুটা বিষণ্ণ বোধ করছে। নিরিবিলি বাড়ির গেটের বাইরে ফরিদ হাঁটাহাঁটি করছে। কাদের গিয়েছে বই চাইতে। কিছুক্ষণের মধ্যে তাকে ফিরে আসতে দেখা গেল। তার মুখ পাংশু বর্ণ। ফরিদ বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি রে? ব্যাপার কিছু না। যেভাবে বলতে বলেছিলাম বলেছিলি? হুম। দুলাভাই কি বললেন? বললেন বই নিয়ে বিদায় হ। ফরিদ বিস্মিত হয়ে বলল, বলিস কি? যা ঘটনা তাই বললাম। এই নেন আপনার বই। কাদেরের হাতে বুদ্ধদেব বসু সম্পাদিত সবুজ মলাটের আধুনিক কবিতা। ফরিদ নিচু গলায় বলল, সমস্যা হয়ে গেল দেখছি। কাদের কিছু বলল না, তার খুবই মন খারাপ হয়েছে। ওই ফাজিল কোকিলটা এখনই ডাকছে, কুহু কুহু। রাগে গাটা জ্বলে যাচ্ছে। ফরিদ বলল, কাদের, কি করা যায় বলতো? কাদের থু করে একদোলা থুতু ফেলল। তার কথা বলতে ইচ্ছা করছে না। দুপুর এবং রাত এই দুবেলা খাবারের টাকা কি তোর কাছে আছে? আছে। তাহলে খামাখা এত দুশ্চিন্তা করছি কেন? রাতটা আগে পার করি, তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কোনো পরিকল্পনা বের করতে হবে। আমি এই মুহূর্তে কোনো সমস্যা দেখছি না। সমস্যা দেখা দিল রাতে। কোনো সস্তা দরের হোটেলে রাতটা কাটানো যায়, কিন্তু কাদের টাকা খরচ করতে যাচ্ছে না। কতদিন বাইরে বাইরে ঘুরতে হবে কে জানে। হাতে কিছু থাকা দরকার। মামার উপর এখন সে আর বিশেষ ভরসা করতে পারছে না। এখন মনে হচ্ছে তার বুদ্ধিটাই ভালো ছিল। পায়ের উপর পড়ে যাওয়া এবং কান্না কান্না গলায় বলা, মাফ করে দেন। ঠিক হলো রাত কাটানো হবে কমলাপুর রেল স্টেশনে। খবরের কাগজ বিছিয়ে তার উপর শুয়ে থাকা এমন কোনো কঠিন ব্যাপার না, তবে মশা একটা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। পারে বলাটা ঠিক হবে না, ইতিমধ্যেই দেখা দিয়েছে। চারদিকে মশা। স্ত্রী মশারাই কেবল মানুষের রক্ত খায়, কাজেই ধরে নিতে হবে যে মশাগুলো তাকে কামড়াচ্ছে তারা স্ত্রী জাতিভুক্ত।
এদের প্রত্যেকেই বেশ স্বাস্থ্যবতী বলে মনে হচ্ছে। ফরিদের ধারণা ইতিমধ্যে তার শরীর থেকে কোয়ার্টার কেজির মতো রক্ত পাচার হয়ে গেছে। কাদের? জি মামা। মশার হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি বের করেছিলে কাদের। কাদের কিছু বলল না। সে অত্যন্ত বিমর্ষ বোধ করছে। মামার কোনো বুদ্ধির উপরে সে এখন আর আস্থা রাখতে পারছে না। ফরিদ উৎসাহের সঙ্গে বলল, আমরা কি করব জানিস? আমরা মশাদের টাইম দেব। আমরা শুব এমন জায়গায় যেখানে অনেক লোক শুয়ে আছে। কিন্তু এখন শুব না, এখন শুধু হাঁটাহাঁটি করব। ধর রাত 1টা পর্যন্ত। ইতিমধ্যে মশারা তাদের প্রয়োজনীয় রক্ত অন্যদের কাছ থেকে সংগ্রহ করে রাখবে। আমরা যখন ঘুমোতে আসব তখন তাদের ডিনার পর্ব শেষ। বুঝতে পারলি ব্যাপারটা? পারছি। সবই বুদ্ধির খেলা, বুঝলি? সব সমস্যার সমাধান হচ্ছে মাথায়। মশা সমস্যার কি সহজ সমাধান করে দিলাম দেখলি? দেখলাম। তোর মনটা মনে হচ্ছে খারাপ। ঘরে বিছানা মশারি বালিশ থুইয়া মাটির মধ্যে ঘুম। কিন্তু স্টেশনে গণমানুষের সঙ্গে শুয়ে থাকারও তো একটা আনন্দ আছে। ওদের কাতারে চলে আসতে পারছি, এটা কি কম কথা? হ্যাভনার্সদের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। আশ্রয়হীনদের দুর্দশা দেখছি। ওদের সুখ দুঃখে অংশ নিচ্ছি, এটাও তো কম নয়। মামা চুপ করেন তো। তোর মেজাজ মনে হচ্ছে অতিরিক্ত খারাপ। এটা তো ভালো কথা না। জীবনকে দেখতে হবে, জানতে হবে। এদের নিয়ে আমি একটা ছবি করব বলেও ভাবছি। ছবির নাম তাহারা, ছিন্নমূল মানুষদের ছবি। ওপেনিং শট থাকবে একটা শিশুর মুখ। ও কি, চলে যাচ্ছিস কেন? মেঝেতে খবরের কাগজ বিছিয়ে ঘুমানো যতটা কষ্টকর হবে বলে ভাবা গিয়েছিল, ততটা কষ্টকর এখন মনে হচ্ছে না। মাথা নিচে শান্তিনিকেতনী ব্যাগ দিয়ে ফরিদ বেশ আরাম করেই শুয়েছে। তার পাশে কাদের। কাদের ঘুমিয়ে পড়েছে। ফরিদের ঘুম আসছে না। সে চোখের উপর কবিতার বইটা ধরে রেখেছে। কবিতা পড়তে নেহায়াত মন্দ লাগছে না। ফরিদের মাথার কাছে একটা বুড়ো শুয়েছে। সে স্টেশনেই ভিক্ষা করে। সেও ফরিদের মতোই জেগে আছে। একসময় বলল, ভাইজান কি পড়েন? ফরিদ বলল, কবিতা। একটু জোর দিয়ে পড়েন, আমিও শুনি। আপনার সম্ভবত ভালো লাগবে না। লাগবো, ভালো লাগবো। ভালো লাগলে শুনুন। এই কবিতাটা প্রেমেন্দ্র মিত্রের লেখা। হিন্দু? জি, হিন্দু। মালা উনের কবিতা কি ভালো হইব? আচ্ছা পড়েন। কবিতার নাম কাক ডাকে। খাখা রোদ, নিস্তব্ধ দুপুর, আকাশ উপর করে ঢেলে দেওয়া অসীম শূন্যতা। পৃথিবীর মধ্যে আর মনে তারই মাঝে শুনি ডাক। শুষ্ক কাঠ, শুষ্ক কণ্ঠ, কা কা। গান নয়, সুর নয়, প্রেম হিংসা ক্ষুধা কিছু নয়। সীমাহীন শূন্যতার শব্দ মূর্তি শুধু। কবিতা পড়তে পড়তেই ফরিদ ঘুমিয়ে পড়ল। কবিতা পাঠের কারণেই হোক কিংবা সারাদিনের পরিশ্রমের কারণেই হোক, খুব ভালো ঘুম হলো, যাকে বলে এক ঘুমে রাত কাবার। ঘুম ভাঙল কাদেরের চিৎকারে, সর্বনাশ হয়েছে মামা, উঠেন। ফরিদ উঠল। তেমন কোনো সর্বনাশের ইশারা সে দেখল না। কাদের চাপা গলায় বলল, চোর ব্যাবাক সাফা করে দিছে। সাফা করে দিয়েছে মানে? ভালো করে নজর দিয়ে দেখেন মামা। আরে তাই তো। ফরিদের শান্তিনিকেতনী ব্যাগ নেই, কাদেরের টিনের ট্রাঙ্ক নেই। শুধু তাই না, সবচেয়ে যে আশ্চর্যজনক তা হচ্ছে, চোর ফরিদের গা থেকে পাঞ্জাবি এবং কাদেরের শার্ট খুলে নিয়ে গেছে। এই বিস্ময়কর কাজ চোর কি করে করলো তা কে জানে। অত্যন্ত প্রতিভাবান চোর, এটা মানতেই হবে। ফরিদ বলল, ভালো হাতের কাছে দেখিয়েছে রে কাদের, আই এম ইমপ্রেসড। কাদের শুকনো স্বরে বলল, অল্পের জন্য ইজ্জত রক্ষা হয়েছে মামা। টান দিয়ে যদি লুঙ্গি নিয়ে যেত তাহলে উপায়টা কি হইতো চিন্তা করেন। ফরিদ শিউরে উঠল। এই সম্ভাবনা তার মাথায় আসেনি। সে ক্ষীণ স্বরে বলল, আমার পরনে প্যান্ট। প্যাটা নিশ্চয়ই প্যান্ট নিতে পারতো না। কি বলিস কাদের? যে শার্ট খুললে নিতে পারে সে প্যান্টও খুলতে পারে। তাও তো ঠিক। মাই গড, আমার তো চিন্তা করেই গায়ে ঘাম দিচ্ছে। কি করা যায় বলতো? রেলওয়ে পুলিশকে ইনফর্ম করব? কাদের অত্যন্ত বিরক্ত গলায় বলল, চুপ করেন তো মামা। জিন্দেগিতে কোনোদিন শুনেছেন পুলিশ চোর ধরেছে? আল্লাহ তালা পুলিশ বানাইছে ঘুষ খাওয়ানোর জন্য। বলিস কি?
দেশ থেকে পুলিশ তুললে দিলে চুরি ডাকাতি অর্ধেক কইমা যাইব। গরিব একটা কথা কইছে, কথাটা চিন্তা করে দেখবেন। চোর সবই নিয়ে গেছে, তবে কবিতার বই ফেলে গেছে। ফরিদ কবিতার বই হাতে নিল, তবে কবিতা পড়ার ব্যাপারে সে এখন আর কোনো আগ্রহ বোধ করছে না। প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে। খালি পেটে কাব্য সঙ্গীত এসব জমে না, কথাটা বোধহয় ঠিকই। কাদের? জি মামা। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় বলতো? আর খাওয়া দাওয়া? নাস্তা তো খেতে হবে। 2 গ্লাস পানি খান। পানি হলো খিদার বড় ওষুধ। ফরিদ পরপর 3 গ্লাস পানি খেল। তার খিদের তেমন কোনো 19-20 হলো না। সোনালি ফ্রেমের চশমা পরা প্রফেসর টাইপ এক যাত্রী যাচ্ছে, চিটাগং থেকে নেমে এসেছে মনে হচ্ছে। ফরিদ কবিতার বই হাতে এগিয়ে গেল, নরম গলায় বলল, ভাই শুনুন, আমার কাছে চমৎকার একটা কবিতার বই আছে। বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক কবিতা। নামমাত্র মূল্যে বইটি ছেড়ে দিচ্ছি। আপনি কি আগ্রহী? লোকটি অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে তাকালো, জবাব দিল না। তবে ফরিদ পরের 1 ঘন্টার মধ্যে বইটি 15 টাকায় বিক্রি করে ফেলতে সক্ষম হলো। বইটি কিনেছে কালো চশমা পরা রূপবতী একজন তরুণী। কাদের তার হ্যান্ডব্যাগ এগিয়ে দিয়েও 5 টাকা পেল। বিল্লু এসে বলল, আনিস সাহেব, বাবা আপনাকে একটু ডাকছেন। আনিস লিখছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বিলু বলল, আপনি আপনার কাজ সেরে আসুন, এমন জরুরি কিছু নয়। আনিস বলল, আমার কাজটাও তেমন জরুরি কিছু না। পত্রিকায় দেখলাম আপনাদের মেডিকেল কলেজ খুলে যাচ্ছে। হ্যাঁ, খুলছে। অল্প কিছুদিন ক্লাস হবে, আবার বন্ধ হয়ে যাবে। আপনার মনে হচ্ছে যাবার খুব একটা ইচ্ছে নেই? না, নেই। তাছাড়া বাসায় এলে আর কোথাও যেতে ইচ্ছা করে না। আপনার পুত্রকন্যা কোথায়? ওরা খাটের নিচে। ওখানে কি করছে? জানি না, কোনো নতুন খেলা বের করেছে বোধহয়। বিলু নিচু হয়ে দেখতে চেষ্টা করল। টগরের হাতে কাঁচি। সে কাটাকুটি করছে বলে মনে হচ্ছে। চোখে চোখ পড়তেই টগর ইশারায় বিলুকে চুপচাপ থাকতে বলল। বিলু আনিসের দিকে তাকিয়ে বলল, আপনি চলে যান, আমি ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করি। গল্প করতে হলে খাটের নিচে যেতে হবে। ওরা সেখান থেকে বেরোবে বলে মনে হয় না। আনিস শার্ট গায়ে দিয়ে নিচে নেমে গেল। সুবহান সাহেবের শরীর বিশেষ ভালো নয়। তিনি চুপচাপ শুয়ে আছেন। আনিসকে দেখে উঠে বসলেন। আনিস বলল, কেমন আছেন স্যার? ভালো। তুমি কেমন? আমিও ভালো। বসো, ওই চেয়ারটায় বসো। মনটা একটু অস্থির হয়ে আছে। কেন বলুন তো? 3 দিন হয়ে গেল ফরিদ বাড়ি থেকে বের হয়েছে, আর তো ফেরার নাম নেই। কোনো সমস্যায় পড়েছে কিনা কে জানে। ঝোঁকের মাথায় বের করে দিলাম। ভেবেছিলাম 1-2 দিন বাইরে থাকলে বুঝবে পৃথিবীটা কেমন জায়গা। এক ধরনের রিয়েলাইজেশন হবে। আপনি চিন্তা করবেন না, চিন্তায় কিছু নেই। তেমন কোনো সমস্যা হলে মামা চলে আসবেন। তাও ঠিক। কোথায় আছে জানতে পারলে মনটা শান্ত হতো। আপনি বললে আমি খুঁজে বের করতে পারি। 20 লক্ষ মানুষ এই শহরে বাস করে, এর মধ্যে তুমি এদের কোথায় খুঁজবে? আনিস হাসতে হাসতে বলল, ঠিকানাহীন মানুষদের থাকার জায়গা খুবই সীমিত। ওরা সাধারণত লঞ্চ টার্মিনালে, বাস টার্মিনালে কিংবা স্টেশনে থাকে। এই 3টার মধ্যে স্টেশন সবচেয়ে ভালো। আমার ধারণা স্টেশনে গভীর রাতে গেলেই তাদের পাওয়া যাবে। যদি বলেন আজ রাতে যাব। আমাকে কি নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো, তবে আপনার যাবার দরকার দেখছি না। আমি যেতে চাই আনিস। ঠিকানাহীন মানুষ কিভাবে থাকে দেখতে চাই। আপনার দেখতে ভালো লাগবে না। তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই। আমার শরীর ঠিকই আছে, তুমি আমাকে নিয়ে চলো। জি আচ্ছা। তোমাকে আরেকটা কাজ দিতে চাই, বলতে সংকোচ বোধ করছি। দয়া করে কোনো রকম সংকোচ বোধ করবেন না। বিলুর মেডিকেল কলেজ খুলেছে। তুমি একটু ওকে বরিশাল দিয়ে আসতে পারবে? নিশ্চয়ই পারবো। অবশ্যই এর মধ্যে যদি কাদের চলে আসে তাহলে ও নিয়ে যাবে। এই কাজটা সাধারণত কাদেরই করে। স্টিমারের টিকিট কি কাটা হয়েছে? না, এই কাজটাও তোমাকে করতে হবে। আমি খুবই অস্বস্তি বোধ করছি। আনিস হাসল। সোবহান সাহেব বললেন, তোমার উপর আমার কোনো অধিকার নেই, তবুও কেন জানি মনে হয় অনেকখানি অধিকার আছে। আপনার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে ঠিকই মনে হয়েছে। স্নেহের অধিকারের চেয়ে বড় অধিকার কি আর হতে পারে বলুন? সেই অধিকার আপনার ভালো মতোই আছে।
সুবহান সাহেব হাসলেন। আনিস বলল, আমি উঠি? সুবহান সাহেব বললেন, না না, বসো, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তুমি কিছু বলো, আমি শুনি। কি বলবো? যা ইচ্ছা বলো। ডগনিসার মার কথা বলো। বৌমার কথা তো কিছুই জানি না, জানতে ইচ্ছা করে। আনিস কিছু বলল না। তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সুবহান সাহেব বললেন, আচ্ছা থাক, ওই প্রসঙ্গ থাক। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাস গাঢ় হতাশা মাখা ছিল। সুবহান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। আনিস বলল, স্যার উঠি? আচ্ছা আচ্ছা, রাত 12টার দিকে আমি আপনাকে নিয়ে যাব। আনিস চলে গেল। সুবহান সাহেবের আবারও মনে হলো, কি চমৎকার একটি ছেলে, শান্ত, বুদ্ধিমান, হৃদয়বান। পৃথিবীতে এরকম ছেলের সংখ্যা এত কম কেন ভেবে তার মনটা একটু খারাপ হলো। আনিস সুবহান সাহেবকে নিয়ে বের হয়েছে। রাত প্রায় 12টা। রাস্তাঘাট নির্জন। আনিস বলল, স্যার, আমরা কি একটা রিক্সা নেব নাকি হাঁটবেন? সুবহান সাহেব বললেন, চলো হাঁটি, হাঁটতে ভালো লাগছে। কোন দিকে যাচ্ছি আমরা? কমলাপুর রেল স্টেশনের দিকে। চলো। কমলাপুর রেল স্টেশনের যে দৃশ্য সুবহান সাহেব দেখলেন, তার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় শুয়ে আছে। অতি বৃদ্ধও যেমন আছে, শিশুও আছে। এই তাদের ঘরবাড়ি। একটি মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স 7 দিনও হবে না। বাচ্চাটি ওয়া ওয়া করে কাঁদছে। মা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সম্ভবত মার শরীর ভালো না। মুখ ফুলে আছে, চোখ রক্তবর্ণ। সুবহান সাহেব বললেন, এসব কি দেখছি আনিস? রাতে ঢাকা শহর দেখছেন? আগে কখনো দেখিনি কেন? আগেও দেখেছেন, লক্ষ্য করেননি? আমাদের বেশিরভাগ দেখাই খুব ভাষা ভাষা। দেখে একটু খারাপ লাগে, তারপর ভুলে যাই। আমি ওদের কিছু সাহায্য করতে চাই। অল্প কিছু টাকা পয়সায় ওদের কোনো সাহায্য হবে না, জানি, তবুও সাহায্য করতে চাই। ওই যে বাচ্চাটা কাঁদছে, তার মাকে তুমি 100 টাকা দিয়ে এসো। আনিস টাকা হাতে নিয়ে এগিয়ে গেল। মেয়েটি টাকা রাখলো, কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখালো না, যেন এটা তার পাওনা টাকা। অনেক দিন পর পাওয়া গেছে। সুবহান সাহেব বললেন, আমার আর হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না আনিস। ওদের খুঁজবেন না? না। রিকশায় ফেরার পথে সুবহান সাহেব বললেন, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, আমাদের এই অবস্থা কেন? চিন্তা করে দেখো, জাপানিদের সঙ্গে আমাদের কত মিল। ওরাও ছোটখাটো ধরনের মানুষ, আমরাও ছোটখাটো। ওরা ভাত খায়, আমরাও ভাত খাই। ওদের কোনো খনিজ সম্পদ প্রায় নেই, আমাদেরও নেই। ওদের কৃষিযোগ্য জমি যতটুকু, আমাদের তার চেয়েও বেশি। ওদের জনসংখ্যার সমস্যা আছে, আমাদেরও আছে। অথচ ওরা আজ কোথায়, আমরা কোথায়? আমার মনটা এত খারাপ হয়েছে যে তোমাকে বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার, মনটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। রাতে সুবহান সাহেব ঘুমোতে পারলেন না। নতুন একটি খাতায় ভাসমান জনগোষ্ঠী এবং আমরা এই শিরোনামে প্রবন্ধ লিখতে চেষ্টা করলেন। 2 লাইনের বেশি লিখতে পারলেন না। একসঙ্গে অনেক কিছু মাথায় আসছে, কোনটা ফেলে কোনটা লিখবেন তাই বুঝতে পারছেন না। ফরিদের এখন দিন কাটছে চিঠি লিখে। পোস্ট অফিসের সামনে সে বল পয়েন্ট নিয়ে বসে। মানি অর্ডার লিখে দেয়, চিঠি লিখে দেয়। মানি অর্ডারের 2 টাকা, এনভেলপের চিঠি 1 টাকা, পোস্টকার্ড 8 আনা। ফরিদ একা নয়, খুব কম করে হলেও 15-20 জন মানুষ এই করে জীবিকা নির্বাহ করে। এদের একটা সমিতিও আছে, পত্রলেখক সমিতি। শুরুতে সমিতির লোকজন মারমুখো হয়ে ফরিদের দিকে এগিয়ে এসেছিল। ফরিদের চেহারা এবং স্বাস্থ্য দেখে পিছিয়ে গেছে। ফরিদ তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং মধুর স্বরে বলেছে, বেআইনি কোনো কাজ আমি করব না ভাই সাহেব, সমিতির সদস্য হব। চাঁদা কত বলুন? তারা সমিতির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখায়নি, বরং চোখ গরম করে বলে গেছে, এই জায়গায় হবে না, অন্য জায়গায় দেখেন। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগল। অন্য জায়গায় দেখার ব্যাপারে ফরিদ কিংবা কাদের কাউকে তেমন উৎসাহী মনে হলো না। এই জায়গায় চমৎকার, কাজটাও ভালো, চিঠি লিখতে তার ভালো লাগে। চিঠি যারা লেখাতে আসে তাদের সঙ্গে অতি দ্রুত ফরিদের ভাব হয়ে যায়। ভাবের একটা নমুনা দেওয়া যাক। খালি গায়ের বুড়ো এক লোক চিঠি লেখাতে এসেছে। বুড়ো বলল, লেহেন, পড় সমাচার।
আমি ভালোই আছি। ফরিদ বলল, পরসমাচার লিখব কেন? পরসমাচার মানেটা কি? মানে তো বাবা জানি না। যার কাছে লিখছেন তার নাম কি? লতিফা। আপনার কি হয়? আমার ছোট মাইয়া। তাহলে এভাবে লিখিন, মা লতিফা, তুমি কেমন আছো? জি আচ্ছা বাবা, লেহেন। তারপর লেহেন, আমি ভালাই আছি, তবে তোমাদের জন্য বড়ই চিন্তাযুক্ত। ফরিদ বলল, আমি একটু অন্যরকম করে লিখি। লিখি, আমার শরীর ভালোই আছে, তবে সারাক্ষণ তোমাদের জন্য চিন্তা করি বলে মন খুব খারাপ থাকে। লিখব? জি জি, লেহেন, আপনার মতো করে লেহেন। এই মেয়ে আমার বড় আদরের। আর কি লিখব বলুন? আপনার মতো করে লেহেন, ভালো মন্দ মিশাইয়া। ফরিদ তরতর করে লিখে চলে। 1 পৃষ্ঠার জায়গায় 3 পৃষ্ঠা হয়ে যায়। সেই চিঠি পড়ে শোনানোর পর বৃদ্ধ বলে, বড়ই আনন্দ পেলাম বাবাজি, বড় আনন্দ। মনের সব খাঁটি কথা লেখা হয়েছে। বৃদ্ধের আনন্দ দেখে ফরিদও আনন্দ বোধ করে। তার কাস্টমারের সংখ্যা দ্রুত বাড়ে। তবে তার নিয়ম হচ্ছে, একদিন চলার মতো টাকা উঠে গেলে লেখালেখি বন্ধ। পার্কের কোনো বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে থাকা, এই ব্যাপারটা কাদেরের খুব অপছন্দ। সে চায় লেখালেখি রাত 10টা-11টা পর্যন্ত চলুক। মামার অকারণ আলসেমি তার 2 চোখের বিষ। লিখলেই যখন টাকা আসে, তখন এই লোক না লিখে বেঞ্চিতে চুপচাপ শুয়ে থাকবে কেন? ফরিদের এই বিষয়ে যুক্তি খুব পরিষ্কার। যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করতে হবে, তার বেশি না। সাধু সন্ন্যাসীরা যে পদ্ধতিতে ভিক্ষা করেন সেই পদ্ধতি। যে একবেলার মতো খাবারের চাল পাওয়া গেল, অমনি ভিক্ষা বন্ধ। আপনার কথার মামা কোনো আগাও নাই, মাথাও নাই। মহা বিরক্ত হয়ে কাদের সিগারেট ধরে। ফরিদ ভ্রু কুচকে তাকাতেই বলে, এমন করে চায়েন না মামা, এখন আপনার সামনে সিগারেট খাইলেও দোষের কিছু নাই। বাড়ির বাইরে আপনিও পাবলিক, আমিও পাবলিক। তুই পাবলিক ভালো কথা, আমার ঘাড়ে বসে বসে খাচ্ছিস, তোর একটুও লজ্জা শরম নেই? রোজগার পাতির চেষ্টা কর। কি চেষ্টা? রিক্সা চালালে কেমন হয়, পারবি না? কাদের কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বলল, সৈয়দ বংশের পুল্লা হইয়া রিক্সা চালামু? আপনি কোন কি? বংশের একটা ইজ্জত আছে না? ফরিদ কিছু বলল না। আসলে কথাবার্তা বলার চেয়ে বেঞ্চিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেই তার ভালো লাগছে। নীল আকাশে সাদা মেঘের পাল। এই সৌন্দর্য এতদিন চোখের আড়ালেই ছিল। ভাগ্যে সে পথে নেমেছিল। পথে না নামলে কি এই দৃশ্য চোখে পড়তো? পড়তো না। মামা। কি? চুপচাপ আপনার ঘাড়ে বসে খাইতেও খারাপ লাগে। কি করি কন দেহি? ভেবে কিছু একটা বের কর। ছিনতাই করলে কেমন হয় মামা? কি বললে? ছিনতাই? রিক্সা চালানোয় আপত্তি আছে, ছিনতাই আপত্তি নেই? রিক্সা চালালে 10টা লোকে দেখবো মামা, আর ছিনতাই করলে জানবো কেডা? কেউ না। তুই আমার সাথে কথা বলবি না। কি করলেন মামা? বললাম যে তুই আমার সাথে কথা বলবি না, নো টক। কথা বললে চর খাবি। যে আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে, তুই আমার সঙ্গে হোটেলে খেতেও আসবি না। চোরদের প্রতি আমার কোনো মমতা নেই। কাদের ক্রুদ্ধ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপরই হনহন করে হাঁটতে শুরু করলো। মনে হলো বিশেষ কোনো কাজে যাচ্ছে। তার প্রায় 15 মিনিট পর তাকে দৌড়াতে দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। তার হাতে একটা নতুন ব্রিফকেস। পেছনে জনদশকের একটি দল। ধর ধর আওয়াজ উঠছে। ফরিদ ধর্মর করে উঠে বসল। উদ্বিগ্ন গলায় বলল, ব্যাপার কি রে? কাদের হাঁপাতে হাঁপাতে বলল, দৌড় দেন মামা। তার কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যে ফরিদ তৎক্ষণাৎ উঠে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতেই বলল, ব্যাপার কি রে? চিন্তাই করেছি মামা। সে কি? চাইয়া দেখেন, নতুন ব্রিফকেস। এখন ধরা পড়লে জানে শেষ করব। আরও শক্ত দৌড় দেন। ফরিদ হতভম্ব হয়ে বলল, তুই ছিনতাই করেছিস, আমি দৌড়াচ্ছি কেন? কাদের দৌড়াতে দৌড়াতে বলল, পাবলিক বড় খারাপ জিনিস মামা, বড়ই খারাপ। এই দুনিয়ায় পাবলিকের মতো খারাপ জিনিস নাই। বিলু এবং আনিসকে স্টিমারে তুলে দিয়ে এসে সোভান সাহেব খবর পেলেন যে থানা থেকে টেলিফোন এসেছে। 2জন ছিনতাইকারী ধরা পড়েছে। তারা বলেছে সোভান সাহেব তাদের চেনেন। তিনি যদি থানায় আসেন তাহলে ভালো হয়। একটাকে দেখে মনে হচ্ছে গ্যাং লিডার ইয়ালাস। সোভান সাহেব তৎক্ষণাৎ থানায় ছুটলেন।
ফরিদ এবং কাদেরকে ছাড়িয়ে আনতে তার বিশেষ বেগ পেতে হলো। স্টিমারে প্রথম শ্রেণীর যে কামরাটা রিজার্ভ করা হয়েছে তাতে 2টি বিছানা। 2 সিটের কামরা দেখে বিলুর মুখ শুকিয়ে গেল। আনিস কি তার সঙ্গে এই কামরাতেই থাকবে? তা কি করে হয়? টিকিট আনিস করেছে। এই কাজটা কি ইচ্ছে করেই করা? ভদ্রলোকে একবারও ভাবলেন না যে একজন কুমারী মেয়ের সঙ্গে এক কামরায় সারা রাত যাওয়া যায় না? বিলু তার বাবার উপর রাগ করল। বাবার উচিত ছিল কিভাবে যাওয়া হচ্ছে এইসব জিজ্ঞাসা করা। তিনি তার কিছুই করলেন না। তাদের স্টিমারে উঠিয়ে দিয়ে অতি দ্রুত নেমে গেলেন। এখন বিলু কি করবে? আনিসকে ডেকে বলবে, আমরা দুজনে তো একসঙ্গে যেতে পারি না। সেটা শোভন নয়। আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন। এই কথাও বা কিভাবে বলা যায়? মানুষ তো নির্বোধ নয়। সে এমন নির্বোধের মতো কাজ কিভাবে করল? নাকি এই কাজ নির্বোধের নয়, অনেক চিন্তাভাবনা করে ঠিক করা? স্টিমার 5টায় ছাড়ার কথা, ছাড়ল 7টায়। আনিস জিনিসপত্র রুমে ঢুকিয়ে সেই যে উধাও হয়েছে তার আর দেখা নেই। স্টিমারেই কোথাও আছে নিশ্চয়ই। বিলু ইচ্ছা করলেই তাকে খুঁজে বের করতে পারে। ইচ্ছা করছে না। স্টিমারে বিলু কখনো ঘুমোতে পারে না। আজকে এই বিশেষ পরিস্থিতিতে তো ঘুমানোর প্রশ্নই আসে না। বিলু 3-4টা গল্পের বই বের করল। জার্নিতে একটা গল্পের বই কখনো পড়া যায় না, কিছুক্ষণ পরপর বই বদলাতে হয়। এখন সে পড়ছে রেমার্কের নাইট ইন লিসবন। নাটকীয় মুহূর্তে সোয়াটস জার্মানিতে তার স্ত্রীর ঘরে লুকিয়ে আছে। স্ত্রীর বড় ভাই নাৎসি পার্টির সদস্য। আগে সে একবার সোয়াটসকে কনস্ট্রাকশন ক্যাম্পে পাঠিয়েছিল। এবার ধরা পড়লে মৃত্যু ছাড়া উপায় নেই। এমন সব নাটকীয় মুহূর্ত, তবুও বইয়ে মন বসছে না। চাপা এক ধরনের অস্বস্তিতে মন ঢাকা। খাওয়া দাওয়া হয়েছে? বিল্লু মুখ থেকে বই তুলল। আনিস দরজা ধরে দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি। বিল্লু শুকনো গলায় বলল, জি না, এখনো খাওয়া হয়নি। রাত কিন্তু অনেক হয়েছে, খেয়ে নিন। 10টা 5 বাজে। আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। কোথায় খেলেন? স্টিমারে? জি, আমি কিন্তু দুজনের মতো খাবার এনেছিলাম। কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে নিন। খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে ঘুম দিন। যে চাপা অস্বস্তি বিলুকে চারা দিচ্ছিল তা কেটে গেল। ভাগ্যে সে নিজ থেকে কিছু বলেনি, বললে খুব লজ্জায় পড়তে হতো। আনিস বলল, 1 বেডের কামরা ছিল না বলেই 2 বেডের কামরা নিতে হয়েছে। অনেকগুলো টাকা খামাখা বেশি গেল। আপনি খাওয়া দাওয়া সেরে নিন। ওদেরকে বলেছি 11টার সময় আপনাকে চা দিয়ে যাবেন। চা? আমি একদিন লক্ষ্য করেছি রাতের খাবারের পর আপনি চা খান, সে কারণেই বলা। আপনি ঘুমোবেন না? ট্রেন বা স্টিমারে আমি ঘুমোতে পারি না। প্লেনের কথা জানি না, প্লেনে কখনো চড়িনি। আমি তাহলে যাচ্ছি। বিলুকে কিছু বলার সুযোগ না দিয়ে আনিস চলে গেল। আর ঠিক তখন বিলুর মনে হলো, এই কামরায় গল্প করতে করতে দুজন রাতটা কাটিয়ে দিতে পারত। তাতে অসুবিধা কি হতো? কিছুই না। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু মন থেকে সংস্কারের বাঘ তাড়াতে পারছি না। কি মূল্য আছে এসব সংস্কারের? বিলু চমকে উঠল। কি সব আজে বাজে কথা সে ভাবছে? তাহলে কি সে মনের কোনো এক গভীর গোপনে আশা করেছিল আনিস থাকবে এই ঘরে, রাতটা কাটিয়ে দেবে গল্প করতে করতে? ছি, কি লজ্জার কথা! এমন একটা গোপন বাসনা কি তার সত্যিই আছে? এই লজ্জা সে কোথায় রাখবে? ভাগ্যিস একজন মানুষ অন্য একজন মানুষের মনের গোপন জায়গাগুলো দেখতে পায় না। দেখতে পেলে পৃথিবী অচল হয়ে পড়ত। রাতের খাবার বিলু খেতে পারল না। তার অসম্ভব কষ্ট হচ্ছে। টিপটে করে চা দিয়ে গেল 11টার দিকে। তখন বিলুর মনে হলো, দুজন মিলে একসঙ্গে বসে চা খেতে পারতাম। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। এই সাধারণ ভদ্রতাকে আনিস সাহেব নিশ্চয়ই অন্য কিছু ভেবে বসবেন না। বিলু দরজা লক করে আনিসের খোঁজে বের হলো। আনিস দোতলার ডেকে চাদর পেতে চুপচাপ বসেছিল। তার দৃষ্টি অন্ধকার নদীর দিকে। নদীতে টিমটিমে আলো জ্বালিয়ে মাছ ধরার নৌকা বের হয়েছে। আকাশের নক্ষত্রের মতো মাছ ধরার নৌকার আলোগুলোর উজ্জ্বল্য বাড়ছে কমছে। আনিসের দৃষ্টিতে আত্মমগ্ন একটা ভাব, যা দূর থেকে দেখতে ভালো লাগে। কি ভাবছে এই মানুষটি? তার স্ত্রীর কথা? কতটুকু ভালোবাসত সে তার স্ত্রীকে? সেরকম ভালো কি অন্য কাউকে বাসা যায় না? নাকি এক জীবনে মানুষ একজনকেই ভালোবাসতে পারে? আচ্ছা, সে যদি আনিসের পাশে গিয়ে বসে তাহলে কি খুব অশোভন হবে? সে কি বসবে তার পাশে? হালকা গলায় বলবে, আপনার সঙ্গে গল্প করতে এলাম। আপনি কি ভাবছেন? আনিস সাহেব নিশ্চয়ই লজ্জা পাওয়া গলায় বলবে, কিছু ভাবছি না তো। সে বলবে, কি দেখছেন?
তিনি বলবেন, কিছু দেখছি না, তাকিয়ে আছি। সে বলবে, আপনাদের এদিকে তো খুব হাওয়া। ভেবে রাখা কথাবার্তা কিছুই হলো না। আনিস একসময় হঠাৎ লক্ষ্য করল বিলু দাঁড়িয়ে। সে উঠে এলো। বিলু বলল, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে, একটু উঠে আসুন তো। আনিস উদ্বিগ্ন গলায় বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে। কি সমস্যা? কেবিনে আসুন, তারপর বলবো। স্টিমারের কেবিনে দুজন মুখোমুখি বসল। বিলু বলল, আগে চা শেষ করুন, তারপর বলছি। ঠান্ডা হয়ে গেছে কিনা কে জানে, অনেকক্ষণ আগে দিয়ে গেছে। আনিস নিঃশব্দে চা শেষ করল। বিলুর আচার আচরণ ভাবভঙ্গি সে ঠিক বুঝতে পারছে না। তাকে খানিকটা বিভ্রান্ত, খানিকটা উত্তেজিত মনে হচ্ছে। বারবার শাড়ির আঁচলে সে কপাল মুছছে। আনিস বলল, ব্যাপার কি বলুন তো? বলছি, ব্যাপার কিছু না, আপনাকে চা খাবার জন্য ডেকেছি। নাকি এক কেবিনে বসে আমার সঙ্গে চা খেতে আপনার আপত্তি আছে? আনিস বিস্মিত হয়ে বলল, আপত্তি থাকবে কেন? আমাকে এখানে রেখে হুট করে পালিয়ে গেলেন, সেজন্য বলছি। আনিস নিজেও এবার খানিকটা বিভ্রান্ত হলো। এই মেয়েটি এরকম করছে কেন? বিলু বলল, চুপ করে বসে আছেন কেন, গল্প করুন। কি গল্প করব? আপনার স্ত্রীর কথা বলুন। তার কোন কথা? আচ্ছা, তাকে কি আপনি খুব ভালোবাসতেন? এখনো বাসি। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আচ্ছা, আপনার যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে কি আপনি আপনার স্ত্রীর জন্য তাজমহল জাতীয় কিছু বানাতেন? না। না কেন? ভালোবাসা খুবই ব্যক্তিগত ব্যাপার। ঢাকঢোল পিটিয়ে তার প্রচার করার কোনো কারণ দেখি না। আচ্ছা, আপনাদের বিয়ে কিভাবে হয়? কোর্টে হয়। ওর বাবা মা আমার মতো ভ্যাগাবন্ডের কাছে বিয়ে দিতে রাজি ছিল না। এদিকে ও নিজেও খুব অস্থির হয়ে উঠেছিল। কাজেই আপনি কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা আপনাদের দুজনের মধ্যে কে প্রথম ব্যবহার করল? আমার স্ত্রী। আমিও তাই ভেবেছিলাম। বিয়ের প্রসঙ্গ কে তুলল, আপনি না উনি? সেই তুলল। সে খুব লাজুক ধরনের মেয়ে ছিল, কিন্তু নিজের কথা বলার ব্যাপারে সে বিন্দুমাত্র লজ্জা করেনি। বিলু আবারও শাড়ির আঁচল দিয়ে কপাল ঘষল। উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকালো। তার পরপরই আনিসকে সম্পূর্ণ হতচকিত করে বলল, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার সঙ্গে আমার বিয়ে হোক, এটা আমি মনে প্রাণে চাই। এই কথাগুলো অনেক দিন আমার মনের মধ্যে ছিল, বলতে না পেরে কষ্ট পাচ্ছিলাম। আজ বলে ফেললাম। আপনি যদি আমাকে বেহায়া ভাবেন তাতেও কিছু যায় আসে না। আনিস কিছুই বলল না, অবাক চোখে তাকিয়ে রইল। এত বিস্মিত সে এর আগে কখনো হয়নি। বিলু মাথা নিচু করে বলল, আপনি যদি এখন চলে যেতে চান চলে যেতে পারেন, আর যদি চান আমরা দুজনে মিলে সারা রাত গল্প করি, তাও করতে পারেন। আনিস দেখল বিলুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই কারণেই সে মাথা নিচু করে বসে আছে। আনিস বলল, বিলু, তোমার কি দুজন ঘনিষ্ঠ বন্ধু বরিশালে আছে? হ্যাঁ, আছে। তাহলে বরিশালে নেমেই আমরা যে কাজটা করব তা হচ্ছে ওই দুজনকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। কি বলো? আচ্ছা। আমার মতো অবস্থায় লোকজনকে জানিয়ে পাগড়ি টাগড়ি পরে বিয়ে করার কোনো অর্থ হয় না। এবার তুমি চোখ মুছে আমার দিকে তাকাও তো। কাঁদবার মতো কিছু তো হয়নি। আমার মতো একজন অভাজনের জন্য তোমার মতো একটি মেয়ে কাঁদবে তা তো হতেই পারে না। তাকাও আমার দিকে। না, আমি তাকাতে টাকাতে পারবো না। বিলু বলল, তাকাতে পারবে না, কিন্তু জলভরা চোখে তাকালো। এই কয়েকটি মুহূর্তের জন্য বিলুকে কি সুন্দর যে দেখালো তা সে কোনোদিনও জানবে না। সুবহান সাহেব বারান্দায় বসে আছেন। তার কোলে মোটা একটা খাতা, যে খাতায় গৃহহীন মানুষের দুঃখগাথা এবং দূরীকরণের নানান পদ্ধতি নিয়ে ক্রমাগত লিখে যাচ্ছেন। এখন অবশ্য লিখছেন না, এখন ভাবছেন। তবে খাতা খোলা। মাঝে মাঝে চোখ বুলাচ্ছেন। ফরিদ এসে গম্ভীর মুখে পাশে দাঁড়ালো। হাজত থেকে বের হয়ে এই প্রথম সে দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছে। সুবহান সাহেব বললেন, কিছু বলবে? জি। কোন প্রসঙ্গে? ছিনতাই প্রসঙ্গে। দুলাভাই, আপনার হয়তো ধারণা হয়েছে ওই দিনের ঘটনার সঙ্গে আমি জড়িত। সুবহান সাহেব বিরক্ত মুখে বললেন, এখন অন্য কাজে ব্যস্ত আছি, তোমার প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনাকে কথা বলতে হবে না।
আমি কথা বলবো, আপনি শুনবেন। আমি কিছু শুনতেও চাচ্ছি না। ও আচ্ছা। ফরিদ বিমর্ষ মুখে ঘরের ভিতর ঢুকলো। মিলির সঙ্গে দেখা হলো। সে ইউনিভার্সিটিতে যাচ্ছে। এখন তাকে কিছু বললেই সে বলবে, মামা আমি ইউনিভার্সিটি যাচ্ছি। হাতে একদম সময় নেই। অদ্ভুত এই বাঙালি জাতি। হাতে কোনো কাজ নেই, তবুও সারাক্ষণ ব্যস্ত ভঙ্গি। এই ভঙ্গিটা বাঙালি জাতি কোথায় যে শিখলো কে জানে। মিলি। জি মামা। খুব ব্যস্ত? জি না। তাহলে তোর সঙ্গে খানিকক্ষণ কথা বলি এই ছিনতাইটা প্রসঙ্গে। তোদের সবার হয়তো ধারণা হয়েছে ওই দিনকার ঘটনার পেছনে আমার হাত আছে। আসলে তা নেই। ব্যাপারটা হলো কি, মামা আমার তো এখন ক্লাস আছে, ক্লাসে যাচ্ছি। তবে যে বললি তুই ব্যস্ত না, ব্যস্ত না তা ঠিক না, ক্লাস আছে তাও ঠিক। ও আচ্ছা, তুই তাহলে আমার কথা শুনে আগ্রহী না। তুমি ঠিকই ধরেছ মামা। ওই দিনকার ঘটনার মূল নায়ক কাদেরকে আমি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো করেছো মামা, শাস্তি দাও। আমি এখন যাই। কি শাস্তি দিচ্ছি সেটা শুনে যা। তোর ইউনিভার্সিটি তো পালিয়ে যাচ্ছে না, 1 মিনিট লাগবে। আমি অবশ্য চেষ্টা করব তার চেয়েও কম সময়ে কাজ সারতে। ধর 50 সেকেন্ড। বলো কি বলবে। কাদেরকে মানসিক শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। কঠিন মানসিক শাস্তি। তার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে, সেখানে লেখা থাকবে আমি চোর। এই অপমানসূচক বিজ্ঞাপন গলায় ঝুলিয়ে সে 1,00,000 বার কানে ধরে উঠবে এবং বসবে। প্রতি উঠবসের সময় উঁচু গলায় বলবে আমি চোর। বাহ, চমৎকার শাস্তি। এখানেও শেষ না। প্রতি রাতে তাকে একটা করে শিক্ষামূলক ছবি দেখানো হবে। এটা করা হবে তার আত্মশুদ্ধির জন্য। এখন যাই মামা, তোমার কথা নিশ্চয়ই শেষ হয়েছে। শেষ হয়নি। সময় তো শেষ হয়ে গেছে। 1 মিনিট চেয়েছিলে, তুমি কথা বলেছ 1 মিনিট 33 সেকেন্ড। 33 সেকেন্ড বেশি সময় নিয়েছ। খোদা হাফেজ। মিলি আর দাঁড়ালো না, চট করে চলে এলো বারান্দায়। বারান্দায় পা দিয়ে খানিকটা শঙ্কিত বোধ করল। বাবার হাতে খাতাপত্র। চট করে বলে বসতে পারে, মা একটু শুনতো কি লিখলাম। মিলি অবশ্যই বলতে পারে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিছু শুনতে পারবো না। কিন্তু বলা সম্ভব না, কারণ সে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, যাচ্ছে মনসুরের কাছে। বাবার কাছে মিথ্যা বলা সম্ভব না। মিথ্যা কথাগুলো এই মানুষটার সামনে এলেই কেমন যেন এলোমেলো হয়ে যায়। সোবহান সাহেব মিলিকে বললেন, ইউনিভার্সিটিতে যাচ্ছিস? মিলি হ্যাঁ না কিছুই বলল না, মধুর ভঙ্গিতে হাসল। সোবহান সাহেব চিন্তিত গলায় বললেন, 2 দিন হয়ে গেল, অথচ আনিস আসছে না। ব্যাপারটা কি বলতো? 2-1 দিন থেকে দেখে দেখে আসছে আর কি। তবুও চিন্তা লাগছে। আজ না এলে মনে করিস তো, মেডিকেল কলেজের রেজিস্ট্রারের বাসায় টেলিফোন করব। আচ্ছা, তুই যাচ্ছিস কোথায়? মনসুর সাহেবের ফার্মেসিতে যাচ্ছি বাবা। যাচ্ছিস যখন ওকে বলিস আমার সঙ্গে দেখা করতে, জরুরি দরকার আছে। কি দরকার বাবা? এমদাদ সাহেব তার নাতনিকে তার সঙ্গে বিয়ে দিতে চান। তার ধারণা আমি বললেই হয়। ভদ্রলোকের যখন এত শখ, বলে দেখি। বললে লাভ হবে না বাবা, উনি কিছুতেই পুতুলকে বিয়ে করতে রাজি হবেন না। রাজি হবেন না কেন? পুতুল মেয়েটা তো বড়ই ভালো, দেখতেও সুন্দর। মেয়েটা গরিব, গরিব হওয়া তো দোষের কিছু না। আমি বুঝিয়ে বললেই রাজি হবে। মিলি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সোবহান সাহেব গম্ভীর গলায় বললেন, সামান্য মুখে কথায় মেয়েটার একটা গতি হয় তো মন্দ কি? কিছু বলার দরকার নেই বাবা। দরকার নেই কেন তুই আমাকে বুঝিয়ে বল। শেষে রাজি হবে না, মাঝখান থেকে তুমি লজ্জা পাবে। লজ্জার কি আছে? লজ্জার কিছুই নেই। তাছাড়া আমার ধারণা সে রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো সে রাজি হবে তাহলে বলে দেখো। মিলে কিছু না বলেই নিচে নেমে গেল। তার মন বেশ খারাপ হয়েছে। মন আরও খারাপ হলো যখন ডাক্তারকে ফার্মেসিতে পাওয়া গেল না। মিলি ঘণ্টাখানেক অপেক্ষা করে একটা চিঠি লিখে এলো, ডাক্তার সাহেব, আপনাকে না পেয়ে চলে যাচ্ছি, একবার বাসায় আসবেন। বাবা আপনার সঙ্গে কথা বলবেন। দয়া করে বাবার সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে কথা বলবেন, খুবই জরুরি। বিনিতা। মিলি। মিলি বাসায় ফিরে দেখে কাদেরের শাস্তি পর্ব শুরু হয়েছে। তার গলায় সাইনবোর্ড আমি চোর। সে মহানন্দে উঠবস করছে। ফরিদ উঠবসের হিসাব রাখছে। প্রতি 50 বার উঠবসের পর 10 মিনিট বিরতি।
মিলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এসব ছেলে মানুষের কোনো মানে হয়? কিন্তু মামাকে এই কথা কে বোঝাবে? এবারে সব মানুষ এমন পাগল ধরনের কেন? মিলি মন খারাপ করে নিজের ঘরে ঢুকলো। কেন জানি তার কিছু ভালো লাগছে না। ঘর সংসার ফেলে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে। মাঝে মাঝে তার এরকম হয়। কদিন ধরে ঘন ঘন হচ্ছে। রহিমার মা ঘরে ঢুকলো। তার মুখ ভর্তি হাসি। কাদেরের শাস্তিতে সে বড়ই আনন্দ বোধ করছে। আফা, আপনারে বুলায়। কে বুলায়? টগরের আব্বা। উনি এসেছেন? হ। তুমি গিয়ে বলো এখন যেতে পারবো না, পরে একসময় যাব। জি আচ্ছা। আর একটা কথা শোনো, ডাক্তার সাহেব এলে তুমি আমাকে খবর দিবে। রহিমার মা ফিক করে হেসেই গম্ভীর হয়ে গেল। মিলি তিক্ত গলায় বলল, হাসলে কেন রহিমার মা? বুড়া হয়েছি তো আফা, মাথা ঠিক নাই। বিনা কারণে হাসি পায়, আবার চোখে পানি আয়। ঠিক আছে, তুমি যাও। রহিমার মা আবার ফিক করে হাসল। তার বড় মজা লাগছে। চোখের সামনে ভাব ভালোবাসা দেখতে তার ভালো লাগে। সে ফরিদের ঘরের দিকে রওনা হলো। কাদেরের শাস্তি আরও খানিকক্ষণ দেখা যাক। কাউকে শাস্তি পেতে দেখলেও মন ভালো হয়। কেন হয় কে জানে। 10 মিনিট শাস্তির পর এখন বিরতি চলছে। বিমর্ষ মুখে এমদাদ বসে আছে। অনেকক্ষণ ধরেই সে একটা কথা বলতে চাচ্ছিল, সুযোগের অভাবে বলতে পারছিল না। এখন সুযোগ পাওয়ায় মুখ খুলল। ভাইজান, একটা কথা বলবো? বলুন। এই শাস্তিতে চোরের কিছু হয় না। চোরের আসল শাস্তি হলো মায়ের, শক্ত মায়ের। ফরিদ বলল, বৈজ্ঞানিক পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে, এ আপনি বুঝবেন না। ছোট্ট একটা পরামর্শ দিই ভাইজান, রাখা না রাখা আপনার ইচ্ছা। দিন পরামর্শ। 2 হাতে 10টা 10টা কইরা ইট দিয়া রোদে খাড়া করাই দেন। ইট হাতে লইয়া উঠবস। আপনার পরামর্শ শুনলাম, দয়া করে আর কথা বলবেন না। জি আচ্ছা। 3 তারিখটা মনসুরের জন্য খুব শুভ। মিলির সঙ্গে তার দেখা হয়েছিল 3 তারিখে। প্রথম যেদিন মিলি তাকে ডাক্তার হিসেবে তাদের বাড়িতে ডাকে, ওই দিনে ছিল 3 তারিখ। নিউমেরোলজি এই সংখ্যাটি সম্পর্কে কি বলে সে জানে না, তবে কিছু নিশ্চয়ই বলে। আজ হচ্ছে 3 তারিখ। সকাল থেকেই মনসুরের মনে হচ্ছিল আজ তার জীবনে বড় কোনো ঘটনা ঘটবে। সকালে দাঁত মাজতে মাজতে লক্ষ্য করল 2টা শালিক কিচিরমিচির করছে। খুবই শুভ লক্ষণ। 2 শালিক মানে হচ্ছে আনন্দ। আনন্দময় কিছু আজ ঘটবেই। দিনটাও চমৎকার। আকাশ ঘন নীল, বাতাসও কেমন জানি মধুর। মনসুর নাস্তা খেয়েই মিলিদের বাড়ির দিকে রওনা হলো। সাত সকালে ওই বাড়িতে উপস্থিত হবার জন্য কোনো একটা অজুহাত দরকার। সেই অজুহাতও তৈরি করা হয়েছে। মনসুর গিয়ে বলবে, কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাবার আগে দেখা করতে এলাম, ইত্যাদি। নিরিবিলি বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার সময়ও আরেকটি সুলক্ষণ দেখা গেল। আবারও 2টা শালিক। আনন্দে মনসুরের বুক টিপ টিপ করতে লাগলো। সে মনস্থির করে ফেলল, যে করেই হোক মিলিকে সেই বিশেষ বাক্যটি বলবে। দরকার হলে চোখ বন্ধ করে বলবে, আমি তোমাকে ভালোবাসি। তবে বলার আগে দেখে নিতে হবে কথাগুলো মিলিকেই বলা হচ্ছে না অন্য কেউ, রং নাম্বার না হয়ে যায়। সুবহান সাহেব বারান্দায় ইজি চেয়ারে শুয়ে তামাক টানছিলেন। ডাক্তারকে দেখে হাসি মুখে বললেন, কেমন আছো ডাক্তার? স্যার, ভালো আছি। অনেকদিন আসো না এদিকে। খুব ব্যস্ত থাকি, আসা হয়ে ওঠে না। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, বসো এখানে। মনসুর বসল। তার বুক ধকধক করছে। কি সেই জরুরি কথা? প্রবন্ধ পড়ে শোনাবেন না তো? এছাড়া আর কি জরুরি বিষয় থাকতে পারে? আজও যদি প্রবন্ধ শুনতে হয় তাহলে সারে সর্বনাশ। শালিক 2টি এখনো ঘুরছে, লক্ষণ শুভ। একটি যদি উড়ে চলে যায় তাহলে বুঝতে হবে প্রবন্ধ শুনতে হবে। এখনো উঠছে না। ডাক্তার। জি স্যার। তোমাকে যে আমি অত্যন্ত স্নেহ করি তাকে তুমি জানো। মনসুরের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। কথাবার্তা কোন দিকে এগুচ্ছে সে বুঝতে পারছে না। তার তৃষ্ণা বোধ হচ্ছে। আমি চাই ভালো একটি মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক। সুখী হবার জন্য ভালো একটি মেয়ের পাশে থাকা দরকার। মনসুরের হৃৎপিণ্ড লাফাচ্ছে। কি পরম সৌভাগ্য! স্বপ্ন না তো আবার? না, স্বপ্ন বোধ হয় না।
স্বপ্নের ঘ্রাণ পাওয়া যায় না। এই তো তামাকের কড়া গন্ধ পাওয়া যাচ্ছে। আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। বলতে পারি তো? অবশ্যই পারেন, অবশ্যই। প্রস্তাবটি তোমার কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমি মনে করি। কারণ আমি শুনেছি মেয়েটিকে তুমি পছন্দ করো। এইসব ক্ষেত্রে চুপ থাকাই বাঞ্ছনীয়। মনসুর তা পারল না। মনের উত্তেজনায় বলে ফেলল, স্যার আপনি ঠিকই শুনেছেন। বিয়ের ব্যাপারে তাহলে তোমার আপত্তি নেই? জি না। এদেশের ছেলেদের একটি প্রবণতা হচ্ছে বিয়ের পর স্ত্রীকে অবহেলা করা। আশা করি তুমি তা করবে না। অবশ্যই না। স্ত্রীর পড়াশোনার দিকটিও দেখবে, যেন তাকে পড়াশোনা ছাড়তে না হয়। কোনো দিন ছাড়তে হবে না। তোমার কথায় খুশি হলাম। তুমি বসো, আমি এমদাদ সাহেবকে খবরটা দিই। ভদ্রলোক খুশি হবেন। নাতনিকে নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। মেয়েটি ভালো, তুমি সুখী হবে। মনসুরের মুখ থেকে কুকু জাতীয় শব্দ হলো। আদি মানুষ গাছের ডালে বসে এরকম শব্দেই মনের ভাব প্রকাশ করত। প্রাথমিক ধাক্কাটা এই শব্দের উপর দিয়েই গেল। তারপর খুব ঘাম হতে লাগলো। সুবহান সাহেব দ্বিতীয়বার বললেন, তুমি বসো, আমি সংবাদটা এমদাদ সাহেবকে দিয়ে আসি। উনি খুব খুশি হবেন। মনসুর কিছু বলল না। তার ইচ্ছা করলো ছুটে পালিয়ে যেতে, তাও সে পারছে না। মনে হচ্ছে পেরেক দিয়ে কেউ তাকে চেয়ারের সঙ্গে গেঁথে ফেলেছে। ডাক্তার পুতুলকে বিয়ে করতে রাজি হয়েছে এই সংবাদ মিলি শুনল এমদাদ সাহেবের কাছে। ডাক্তারকে সে চিঠি লিখে এসেছিল। গাধা ডাক্তার কি চিঠি পড়েনি? মিলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, ডাক্তার রাজি হয়েছে? 16 আনার উপরে 2 আনা, 18 আনা রাজি। কি বলছেন আপনি? সত্যি কথা বলতেছি বোন। আজ হইল মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলি কেমনে? এখন তুমি বোন পুতুলটা একটু সাজায় দাও। এখন সাজিয়ে দিতে হবে কেন? ডাক্তার বইসা আসছে, পুতুলরে নিয়ে ঘোরাফেরা করবে, একটু রং ঢং আর কি। এতে দোষের কিছু নাই। 2 দিন পরে বিবাহ। বিবাহ না হইলে অন্য কথা ছিল। বোন, একটা ভালো দেখে শাড়ি পরায় দাও। লাল রঙে পুতুলরে মানায় ভালো। ডাক্তার যতটা হতভম্ব হয়েছিল মিলি তার চেয়ে বেশি হতভম্ব হলো। তার চোখ জ্বালা করছে, গলার কাছে কি যেন একটা আটকে আছে। নিজেকে সামলাতে অসম্ভব কষ্ট হচ্ছে। বাথরুমে দরজা বন্ধ করে খানিকক্ষণ হাউমাউ করে কাঁদতে পারলে ভালো লাগতো। কাঁদতেও ইচ্ছা করছে না। এমদাদ বলল, তাড়াতাড়ি করো বোন, পুতুলের মুখে পাউডার একটু বেশি করে দিবা। মাইয়া আবার শ্যামলা ধাসের। পাউডার ছাড়া এই মাইয়ার গতি নেই। পুতুলকে পাঠিয়ে দিন, আমি সাজিয়ে দিচ্ছি। এক্ষণ পাঠাইতেছি। ডাক্তার তাহলে পুতুলকে নিয়ে বেড়াবার জন্য বসে আছে? এমদাদ হাসি মুখে মাথা নাড়ল। ব্যাপারটা সত্যি নয়। ডাক্তার বসে আছে কারণ এমদাদ তাকে বলেছে, একটু বসো, তোমার সাথে সুবহান সাহেবের জরুরি কথা আছে। ডাক্তার বসে আছে জরুরি কথা শোনার জন্য। এমদাদ পুতুলকে সাজিয়ে ডাক্তারের সামনে উপস্থিত করল। হাসি মুখে বলল, সুবহান সাহেব বলেছেন পুতুলকে নিয়ে চিড়িয়াখানা দেখায় আনতে। এতে তোমাদের পরিচয়টা ভালো হইব। বিবাহের আগে একটু পরিচয়ের দরকার আছে। আমাদের সময় দরকার ছিল না, কিন্তু এখন যুগ ভিন্ন। যে যুগের যে বাতাস। মনসুর যন্ত্রের মতো উঠে দাঁড়ালো, এগিয়ে গেল গেটের দিকে। পুতুল তাকে অনুসরণ করল। পুতুলের মুখ হাসি হাসি, তাকে দেখাচ্ছেও চমৎকার। চাপা আনন্দে তার চোখ চিকমিক করছে। মনসুর বলল, তুমি চিড়িয়াখানায় যেতে চাও? জি চাই। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুতুল বলল, আপনার যেতে ইচ্ছা না করলে যাওয়া লাগবে না। মনসুর ইতস্তত করে বলল, একটা সমস্যা হয়ে গেছে পুতুল। পুতুল বলল, আমি জানি। হতচকিত ডাক্তার বলল, তুমি জানো? জানবো না কেন? আমি তো বোকা না, আমি সবই জানি। কি জানো? আমি জানি যে দাদাজানের কথার প্যাচে আপনি রাজি হয়েছেন। আসলে আপনি রাজি না। কি করে বুঝলে? পুতুল মুখ নিচু করে বলল, আপনি যে এই বাড়িতে মিলিয়াপারে দেখার জন্য আসেন সেটা সবাই জানে। ও আচ্ছা। মনসুরের বুকের উপর চেপে থাকা আধমনি পাথর সরে গেল। তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। 2 শালিক দেখা তাহলে পুরোপুরি বৃথা হয়নি। বড় ভালো লাগলো পুতুলকে। চমৎকার মেয়ে।
মেয়েটা যে এত চমৎকার তা আগেই বোঝা যায়নি। পুতুল, চলো চিড়িয়াখানায় যাই। কেন? কারণ তুমি বড় ভালো একটা মেয়ে। আচ্ছা পুতুল, তুমি যে খুব ভালো মেয়ে তাকে তুমি জানো? পুতুল হাসতে হাসতে বলল, জানি। পুতুলের এই কথায়ও ডাক্তার বিস্মিত হলো। পুতুলকে সে লাজুক ধরনের গ্রাম্য বালিকা হিসেবেই ধরে নিয়েছিল। এখন দেখা যাচ্ছে সে মোটেই লাজুক নয়, কথাও বলছে চমৎকার ভঙ্গিতে। পুতুল, জি? আজ দুপুরে আমরা কোনো একটা হোটেলে খাবো, বিকেলে মহিলা সমিতিতে নাটক দেখব। তোমাকে বাসায় দিয়ে আসবো অনেক রাতে। কেন? তোমার দাদাজানকে আমি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিতে চাই। তাছাড়া তোমার সাথে আমি আলোচনাও করতে চাই। কি আলোচনা? এই জ্বর থেকে কি করে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা। বলতে বলতে কি মনে করে যেন মনসুর হেসে ফেলল। সেই হাসি দেখে হাসতে লাগলো পুতুল। অনেকদিন সে অকারণে এমন করে হাসেনি। তারা লক্ষ্য করল না যে তাদের অকারণে হাসাহাসি এবং রিকশার পাশাপাশি বসার পুরো দৃশ্যটি গভীর আগ্রহ নিয়ে দেখছে দুজন। গেটের ফাঁক দিয়ে এমদাদ খন্দকার এবং দোতলার ছাদ থেকে মিলি। দৃশ্যটা দেখতে দেখতে এমদাদ খন্দকারের মুখ চাপা হাসিতে ভরে গেল। মিলির চোখ ভরে গেল জলে। অনেক চেষ্টা করেও সে সেই জল সামলাতে পারল না। আনিস তার লেখা নিয়ে বসেছিল। নিশা তার কানের কাছে ফিসফিস করে বলল, মিলি খালা কাঁদছে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা, বড়দের কি কাঁদা উচিত? আনিস বলল, না, কাঁদা উচিত না। তবে মাঝে মাঝে বড়রাও কাঁদে। বড়দের জীবনেও দুঃখ কষ্ট আসে। আমি কি ওনাকে জিজ্ঞাসা করব কেন কাঁদছে? না, তা ঠিক হবে না। ছোটরা কাঁদলে জিজ্ঞাসা করা যায়, বড়দের যায় না। ওনাকে কাঁদতে দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছে বাবা। কাঁদতে ইচ্ছে করলে কাঁদো। শব্দ করে কাঁদবো না আস্তে আস্তে কাঁদবো? আমার মনে হয় নিঃশব্দে কাঁদাই ভালো। নিশা বিছানায় চলে গেল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল তার চোখ দিয়ে পানি পড়ছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। আজ অনেক দিন পর সে তার লেখার খাতা নিয়ে বসেছে। লেখায় মন বসছে না। 1 ঘন্টায় মাত্র 10 লাইন লেখা হয়েছে। এই 10 লাইনে তারপর শব্দটা 3 বার। তার লেখালেখির ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে কিনা কে জানে। হয়তো যাচ্ছে। আনিস প্রাণপণে চেষ্টা করছে মন লাগাতে, অভ্যেসটা যেন পুরোপুরি চলে না যায়। নিশা চোখ মুছে বলল, কি করছো বাবা? লিখছি। গল্প? হুম। বড়দের না ছোটদের? লেখার মধ্যে বড়দের ছোটদের কিছু নেই মা, লেখা সবার জন্য। নিশা মাথা নেড়ে বলল, বড়দের লেখায় প্রেম থাকে, ছোটদের লেখায় থাকে না। তুমি আসলে কিছু জানো না। আনিস এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাবে কিনা ঠিক করেও মনের ভুলে জিজ্ঞাসা করে ফেলল, প্রেম কি মা? নিশা মিষ্টি করে হাসল। তার হাসি দেখে মনে হলো প্রেম কি তা সে জানে, তবে এই বিষয়ে বাবাকে কিছু বলবে না। আনিস গল্প লেখা বন্ধ করে চিঠি লিখতে বসল। খুব চমৎকার করে বিলুকে একটা চিঠি লিখতে হবে। খুব দীর্ঘ চিঠি না, সংক্ষিপ্ত চিঠি। বিলু, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ফরিদ দুপুরে খাওয়া শেষ করে দিবানিদ্রার আয়োজন করছে, এমন সময় তার ডাক পড়ল। সুবহান সাহেব জরুরি তলব পাঠিয়েছেন। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুলাভাইয়ের এমন কোনো জরুরি কথা তার সঙ্গে থাকতে পারে না যার জন্য দুপুরের ঘুম বাদ দিতে হবে। ট্রপিক্যাল কান্ট্রির মানুষদের জন্য দুপুরের ঘুম যে কত দরকারি তা কাউকে বোঝানো যাচ্ছে না। কি ব্যাপার দুলাভাই? বসো ফরিদ। অফিস খুলে বসেছেন মনে হচ্ছে, কাগজপত্রের ছড়াছড়ি। সুবহান সাহেব কিছু বললেন না, নতুন একটা ফাইল খুললেন। কাগজপত্রের স্তূপের সঙ্গে আরও কিছু কাগজপত্র যোগ হলো। ফরিদ আতঙ্কিত স্বরে বলল, কিছু পড়ে শোনাবার মতলব করছেন না তো? আপনার মহৎ কোনো রচনা পড়বার বা শুনবার তেমন আগ্রহ বোধ করছি না। আশা করি সত্য কথাটা বলে ফেলার অপরাধ ক্ষমা করবেন। তোমাকে কিছু পড়ে শোনাবো না। ধন্যবাদ। তোমাকে যে জন্য ডেকেছি তা বলার জন্য কিছু ভূমিকা প্রয়োজন। ভূমিকা বাদ দিয়ে মূল প্রসঙ্গে চলে এলে ভালো হয়। আমার ঘুমের সময় পার হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় ঘুমোতে না গেলে আর ঘুম আসবে না। ঘুম ব্যাপারটা মানব জীবনের একটা আনসলভড মিস্ট্রি।
সুবহান সাহেব ফরিদের দিকে একটা সবুজ মলাটের ফাইল এগিয়ে দিতে দিতে বলল, এটা পড়ো, মন দিয়ে পড়ো। কিছু পড়তে পারবো না দুলাভাই, মন দিয়ে পড়ার তো প্রশ্নই আসে না। কি বলতে চান সংক্ষেপে বলে ফেলুন। ফরিদ, পড়তে না চাইলেও এটা তোমার ফাইল, তোমার সঙ্গেই থাকবে। এতদিন আমি হেফাজতে রেখেছি। এতদিন যখন রেখেছেন এখনও রাখুন। আমার পক্ষে ফাইল রাখা সম্ভব নয়। একটা ফাইলে আমার যাবতীয় পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট রেখেছিলাম। গত 4 বছর ধরে ফাইল মিসিং। আমও গেছে, ছালাও গেছে। সার্টিফিকেট গেছে যাক, ফাইলটার জন্য আফসোস হচ্ছে। সুন্দর ফাইল ছিল। সুবহান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্রচণ্ড ধমক দিতে যাচ্ছিলেন, নিজেকে সামলে নিলেন। কিছুক্ষণের মধ্যেই অতি জরুরি একটা কাজ করবেন, মেজাজ ঠান্ডা রাখা দরকার। সুবহান সাহেবের শ্বশুর ফরিদের বাবা বেশ কিছু টাকা রেখে গিয়েছিলেন। জামাইকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন টাকাটা যেন গচ্ছিত থাকে। যদি কোনোদিন মনে হয় ফরিদের মাথা ঠিক হয়েছে, তাহলে টাকাটা তাকে দেওয়া হবে। সেই টাকা ব্যাংকের নিরাপদ আশ্রয়ে বেড়ে বেড়ে হুলস্থুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরিদের মাথা ঠিক হয়েছে এরকম কোনো ধারণা সুবহান সাহেবের হয়নি। তবুও তিনি টাকাটা দিয়ে দিতে চান। সে করুক, তার যা করতে মন চায়। ফরিদ, জি দুলাভাই, পড়ো। ফরিদ নিতান্ত অনিচ্ছায় পড়ল। তার মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা এখনও সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কোনো লেখাই সে দ্বিতীয়বার পড়ে না। এই লেখাগুলো তাকে দ্বিতীয়বার পড়তে দেখা গেল। দুলাভাই, এ তো কেলেঙ্কারিয়াস ব্যাপার। সুবহান সাহেব বিরক্ত গলায় বললেন, কেলেঙ্কারিয়াস ব্যাপার মানে? একটা স্ল্যাং ব্যবহার করলাম। স্ল্যাংটার মানে হচ্ছে দারুণ ব্যাপার। এই টাকাটা কি সত্যি সত্যি আমাকে দিয়ে দিচ্ছেন? হুম। আমি যা ইচ্ছা তা করতে পারি? সুবহান সাহেব কিছু বললেন না। ফরিদ চিন্তিত গলায় বলল, এত টাকা দিয়ে কি করব তাই তো বুঝতে পারছি না। আপনি বরং অর্ধেক রেখে দিন, নো প্রবলেম। তুমি এখন আমার ঘর থেকে বিদায় হও। বিদায় হতে বলছেন? হ্যাঁ। টাকার পরিমাণ লেখালেখি ঠিকঠাক লেখা? মানে দশমিকের ফোঁটা একটা এদিক ওদিক হয়নি তো? না, তুমি বহিষ্কার হও। হচ্ছি। কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়ে গেল দুলাভাই। আশা করছি ব্যাপারটা স্বপ্ন হলে যখন ঘুম ভাঙবে তখন দারুণ একটা শক পাবো। ফরিদ ঘর থেকে বের হলো। প্রথমেই দেখা রহিমার মার সঙ্গে। ফরিদ হাসি মুখে বলল, কেমন আছো রহিমার মা? জে মামা, ভালো। আমার কাছে তোমার যদি কিছু চাওয়ার থাকে তা চাইতে পারো। আজ যা চাইবে তাই পাবে। স্কাই ইজ দ্য লিমিট। কি চাও? রহিমার মা বেশ কিছু সময় ভেবে বলল, 5টা টাকা দেন মামা। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানুষের আশা আকাঙ্ক্ষা কত সীমিত। যা ইচ্ছা তাই চাইতে বলা হয়েছে। সে চেয়েছে 5টা টাকা। বড় কিছু চিন্তা করার মতো অবস্থাও এদের নেই। সব চিন্তা ক্ষুদ্র চিন্তা। অভাব অনটন মানুষের কল্পনা শক্তিকেও সম্ভবত খর্ব করে। এই নাও 5 টাকা। তুমি যে কত বড় ভুল করলে তা তুমি জানো না রহিমার মা। যা চাইতে তাই পাইতে। স্কাই ইজ দ্য লিমিট। রহিমার মা দাঁত বের করে হাসল। হাসি না থামিয়ে বলল, তাইলে মামা আরও 5টা টাকা দেন। ফরিদ আরেকটা 5 টাকার নোট বের করল। রহিমার মার মুখের হাসি আরও বিস্তৃত হল। বসার ঘরে শুকনো মুখে মিলি বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে বড় ধরনের কোনো একটা ঝড় বয়ে গেছে। ফরিদ যখন বলল, তুই আমার কাছে কি চাস মিলি? যা কিছু চাইবার তাড়াতাড়ি চেয়ে ফেল, টাইম নেই। মিলি কঠিন গলায় বলল, তুমি মামা বড় বিরক্ত করো, এখন যাও। কিছু চাইবি না? না। এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। ওয়ান্স ইন আ লাইফ টাইম। প্লিজ যাও তো, প্লিজ। যাচ্ছি। তুই এমন মুখ করে বসে আছিস কেন? মনে হচ্ছে তুই আলফ্রেড হিচককের কোনো ছবির নায়িকা। এমদাদ খন্দকারকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনার যদি আমার কাছে কিছু চাইবার থাকে তাহলে চাইতে পারেন, যা প্রার্থনা করবেন তাই পাবেন, এমদাদ খন্দকার অনেক ভেবেচিন্তে বলল, এখন সিগারেট খাওয়ান বাবাজি, বিদেশি। দেশিটা খাইলে গলা খুসখুস করে। ফরিদ নিজেই দোকান থেকে 1 কাঠি বেনসন অ্যান্ড হেজিস এনে দিল। এমদাদ খন্দকার গাঢ় স্বরে বলল, বাবাজির ব্যবহারে প্রীত হইলাম, বড়ই প্রীত হইলাম। এমদাদ সাহেব, জি।
আজ আমার মনটা বড়ই প্রফুল্ল। আজ আমি কোনো ভিক্ষুককে বড় ধরনের সাহায্য করতে চাই। সাহায্য করলেও লাভ নেই। ভিক্ষুক হইল গিয়ে আপনার ভিক্ষুক। সে যেন আর ভিক্ষুক না থাকে সেই চেষ্টাই করা হবে। আমি ঠিক করেছি আগামী 1 ঘন্টার ভেতরে যে ভিক্ষুক এই বাড়িতে আসবে তাকে 10,000 টাকা দেব। বাবাজি, কি বললেন? আগামী 1 ঘন্টার মধ্যে যে ভিক্ষুক এই বাড়িতে আসবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। আমি বেশ কিছু টাকা পেয়েছি। 10,000 টাকা এখন কোনো ব্যাপারই না। এখন বাজছে 2টা 5। 3টা 5-এর মধ্যে যে আসবে সেই পাবে। হতভম্ব ভাব কাটাতে এমদাদ খন্দকারের অনেক সময় লাগলো। পাগল শ্রেণীর অনেকের সঙ্গেই তার পরিচয় আছে। এরকম পাগল সে দেখেনি। বাবাজি, এখন কথা বলি। বলেন। আমিও বলতে গেলে ভিক্ষুক শ্রেণীর। টাকা পয়সা নাই, ঘরবাড়িও নাই, পরার না ভুজি। আমি যদি ভিক্ষুক না হই তাহলে আর ভিক্ষুক কে? আপনার কথা আসছে না। যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুরে বেড়ায় তাদের কথা হচ্ছে। ঘড়ির দিকে লক্ষ্য রাখুন। 3টা 5 বাজায় মাত্রই সময় শেষ। অন্যদিন ভিক্ষুকের যন্ত্রণায় ঘরে থাকা যায় না। আজই ব্যতিক্রম হলো। ভিক্ষুক এলো না। এমদাদ খন্দকার হাসি মুখে বলল, টাইম শেষ বাবাজি। ফরিদ বিষণ্ণ মুখে বলল, তাই তো দেখছি। রাতে ফরিদ একেবারেই ঘুমোতে পারল না। পুরো রাতটাই বিছানায় জেগে কাটালো। দুবার মাথায় পানি ঢেলে এলো। ছাদে খানিকক্ষণ হেঁটে এলো। কোনো লাভ হলো না। তার মাথার দুপাশে শিরা দপদপ করছে, চোখ জ্বালা করছে, বুকে এক ধরনের চাপা ব্যথা অনুভব করছে। ধনী হওয়ার যে এত যন্ত্রণা তা কে জানত? মিলেও ঘুমোতে পারল না। সে লক্ষ্য করেছে পুতুল ফিরেছে হাসি মুখে। তার সারা চোখ মুখ আনন্দে ঝলমল করছে। হাতে বড় একটা চকলেটের টিন। টিন খুলে সবাইকে সে চকলেট বিলি করছে। মিলিকে দিতে এসেছিল। মিলি কঠিন স্বরে বলেছে, আমি চকলেট খাই না। এই কথায় সে ফিক করে হেসে ফেলেছে। সে হাসি মিলির বুকে শেলের মতো বিঁধেছে। এসব কি? কি হচ্ছে এসব? বোঝার উপর শাকের আটির মতো বড় আপার একটা চিঠিও এসে উপস্থিত। সেই চিঠির ভাব ভাষা সবই কেমন অদ্ভুত। মিলি, আমি ভুল করেছি কিনা তা জানি না। হয়তো করেছি। করলেও এ ভুল মধুর ভুল। সব মানুষই তার জীবনে অনেক ভুল করে, কিন্তু আনন্দময় ভুল প্রায় কখনোই করে না। আমি করলাম। তার জন্য কি তোমরা আমাকে ত্যাগ করবে? এরকম চিঠি লেখার মানে কি? আপা কি এমন ভুল করবে যার জন্য তাকে পরিত্যাগ করতে হবে? পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপা পারে না। তারপরেও যদি কোনো ভুল করে থাকে তাহলে কি সেই ভুল? ভুলের ব্যাপারটা সে স্পষ্ট করে বলছে না কেন? নিরিবিলি বাড়ির সামনে 2টি আইসক্রিমের গাড়ি এসে দাঁড়িয়েছে। টগর এবং নিশার জন্য এই গাড়ি দুটি হচ্ছে ফরিদের উপহার। তারা আইসক্রিম খেতে চেয়েছে। ফরিদ 2 গাড়ি আইসক্রিম এনে বলেছে, খাও, যত খাবে। আইসক্রিম খাওয়া চলছে। খানিকটা মুখে দিয়েই থু করে ফেলে দিয়ে আরেকটা হাতে নিচ্ছে। সারা মেঝেতে আইসক্রিমের স্তূপ। ঠান্ডায় দুজনেরই মুখের কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া বন্ধ হচ্ছে না। পুতুল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। তার কেন জানি এই দৃশ্য দেখতে বড় ভালো লাগছে। গভীর আনন্দ বোধ হচ্ছে। কে জানে কি এই আনন্দের উৎস? তার নিউ মার্কেটে যাবার কথা ছিল। তা না গিয়ে সে দোতলায় আনিসের ঘরে চলে এলো। আনিস মাথা নিচু করে এক মনে কি যেন লিখছিল। মাথা না তুলেই বলল, ভেতরে এসো পুতুল। পুতুল ঘরে ঢুকল, বসলো খাটের এক প্রান্তে। কেমন আছো? ভালো। এমজাদ সাহেব এসেছিলেন, বললেন তোমার নাকি বিয়ে। পুতুল কিছু বলল না। আনিস বলল, খবরটার মধ্যে একটা কিন্তু আছে বলে আমার ধারণা। আমি দূর থেকে যতদূর দেখেছি আমার মনে হয়েছে ডাক্তার এবং মিলের বিয়েটাই অবশ্যম্ভাবী। মাঝখান থেকে তুমি কি করে এলে বলো তো? আমি আসি নাই। তাই নাকি? আনিস লেখা বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মাথা নিচু করে বসে থাকা গ্রাম্য বালিকাটিকে আজ কেন জানি আর গ্রাম্য বালিকা বলে মনে হচ্ছে না। পুতুল, জি। এসো, চা খেতে খেতে দুজন খানিকক্ষণ গল্প গুজব করি। পুতুল সঙ্গে সঙ্গে চা বানাতে বসল। আনিস চেয়ারে বসে তাকিয়ে আছে পুতুলের দিকে। সে চায়ের পানি গরম করছে। কেরোসিন কুকারের লালচে আভা এসে পড়ছে তার মুখে। সুন্দর লাগছে দেখতে। একটা মানুষকে এক এক পরিবেশে এক এক রকম লাগে। পুতুল,
তুমি কি টগর এবং নিশার কাণ্ড দেখেছ? দুজনে দু গাড়ি আইসক্রিম নিয়ে বসেছে। পুতুল কিছু বলল না। মনে হলো সে অন্য কিছু ভাবছে, জটিল কিছু, যার সঙ্গে টগর নিশার তুচ্ছ কর্মকাণ্ডের কোনো মিল নেই। মনে হচ্ছে হঠাৎ করে সে গভীর সমুদ্রে পড়েছে। কিছু ভাবছো পুতুল? জি। নিজের ভাবনার কথা কাউকে বলা ঠিক না, তবুও তুমি আমাকে যদি বলতে চাও তাহলে বলতে পারো। বলতে চাই, আপনাকে অনেকদিন বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আজ বলবো। হঠাৎ করে আজ কেন? পুতুলের প্রশ্নের জবাব না দিয়ে চায়ের কাপ আনিসের সামনে রাখতে রাখতে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। এই কথাটা আমি অনেক দিন বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আজ বললাম। বলে যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করবেন। পুতুল কিছুক্ষণ সরাসরি আনিসের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। একবারও পিছনে ফিরে তাকালো না। আনিস স্তব্ধ হয়ে বসে রইল। তাকে এই জাতীয় সমস্যার মুখোমুখি হতে হবে তা সে কল্পনাও করেনি। আজকে সকালটা লেখালেখির জন্য চমৎকার ছিল। বাচ্চারা পাশে নেই, কেউ হইচই করছে না। ঝকঝকে রোদ উঠেছে, বাতাসেও ফুলের মিষ্টি সৌরভ। সম্পূর্ণ অন্যরকম একটা সকাল, অথচ সকালটা এক মুহূর্তেই এলোমেলো হয়ে গেছে। আনিস ভেবে পেল না কি করা উচিত। সে কি চুপ করে থাকবে, নাকি পুতুলকে ডেকে বুঝিয়ে বলবে? মনে হচ্ছে বুঝিয়ে বলাটাই যুক্তিযুক্ত হবে। কিন্তু কি বলবে সে পুতুলকে? অন্ধ আবেগ কোনো যুক্তি মানে না। চুপ করে থাকাই বোধহয় ভালো। বাচ্চা একটি মেয়ে তার প্রতি কেন এই জাতীয় আবেগ লালন করেছে তা বুঝতে তার সময় লাগলো কেন? অনেক আগেই তো ব্যাপারটা তার চোখে পড়া উচিত ছিল। সেও কি অন্ধ? আনিস, কি ঘরে আছো? আনিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফরিদ মামা ঘরে ঢুকলেন। তাকে কেমন যেন বিপর্যস্ত মনে হচ্ছে, যেন জীবনের ভিত নড়ে গেছে, সবকিছু উলটপালট হয়ে গেছে। ফরিদ নিষ্প্রাণ গলায় বলল, আশা করি আমার সাম্প্রতিক উত্থানের সংবাদ শুনেছ? জি, শুনেছি। এই উত্থানের সঙ্গে সঙ্গে নানান ধরনের পরিবর্তন আমার মধ্যে হয়েছে। প্রথম পরিবর্তন, কথাবার্তায় প্রচুর তৎসম শব্দ ব্যবহার করছি। কেন করছি সেটা একটা রহস্য। দ্বিতীয় পরিবর্তন, রাতে ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না কেন? জানি না কেন, নির্ঘুম রাত পার করছি। গত রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম, তাও ভালো ঘুম হলো না। মাঝরাতে স্বপ্নে দেখি আমার উপর দিয়ে বালু বোঝাই এক ট্রাক চলে গেছে। বাকি রাত আর ঘুম হলো না। আপনার মনোজগতে সাময়িক পরিবর্তন হয়েছে, এটা তারই প্রভাব। খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আমার ধারণা। মোটেই কাটবে না। আমি দ্রুত এই টাকার হাত থেকে মুক্তি পেতে চাই। তুমি চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করো যাতে এই টাকাটা কাজে লাগে। আমি আগে যেমন দুলাভাইয়ের ঘাড়ে বসে কাটিয়েছি, ভবিষ্যতেও কারোর না কারোর ঘাড়ে বসেই কাটিয়ে দেব। মিলি আছে, বিলু আছে, ওরা আমাকে পছন্দ করে, আমাকে ফেলবে না। আপনি মানুষটা খুব অদ্ভুত মামা। মোটেই অদ্ভুত না। আমি একজন অপদার্থ, অপদার্থ নাম্বার 1। তবে তার জন্য আমার মনে কোনো খেদ নেই। আমি একজন সুখী মানুষ, সুখী মানুষ হিসেবেই মরতে চাই। আপনার তো মামা অনেক রকম পরিকল্পনা ছিল, সেসব পরিকল্পনা কাজে লাগান। ছবি বানান। ক্ষুধা নিয়ে ছবি বানাতে চাচ্ছিলেন, মাছ নিয়ে ছবি বানাতে চাচ্ছিলেন। সেই সুযোগ তো এখন আছে। ফরিদ মরা গলায় বলল, আরে দূর দূর, এসব করতে প্রতিভা লাগে। আমার কোনো প্রতিভা নেই। টাকাটা পাওয়ার পরে এই ব্যাপারটা টের পেলাম, তার আগে টের পাইনি। চা খাবেন মামা? চা দিলে খাবো, কিন্তু চায়ে কোনো স্বাদ পাবো না। জগৎটা আমার কাছে বিষাদ হয়ে গেছে আনিস। দ্য উইন্টার ইজ ডিসকন্টেন্ট। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোঝা যাচ্ছে তার এই মানসিক যন্ত্রণা কোনো মেকি যন্ত্রণা নয়। আনিস অত্যন্ত বিস্ময়ের সঙ্গে এই অদ্ভুত মানুষটির দিকে তাকিয়ে রইল। পুতুলকে বাইরে থেকে খুব স্বাভাবিক দেখালেও সে যে গত 2 দিন ধরে ক্রমাগত কাঁদছে তা এমদাদ খন্দকার বুঝতে পারছে, কিন্তু রহস্যটা ধরতে পারছে না। তার প্রথমে ধারণা হয়েছিল বেটা ডাক্তার বোধহয় ওই দিন বেড়াতে গিয়ে আজেবাজে কিছু বলেছে। পুতুলকে জিজ্ঞাসা করা হয়েছে, সে কিছুই বলেনি। অবশ্য বিয়ের কথাবার্তা ঠিক হলে মেয়েরা কাঁদতে শুরু করে। এটা সে ধরনের কান্নাও হতে পারে। তা যদি হয় তাহলে অবশ্য ভয়ের কিছু নেই, বরং আনন্দের কথা।
পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য পুতুলকে আড়ালে নিয়ে গেল। তুই কি জন্য কাঁদছিস রে পুতুল? পুতুল চুপ করে রইল। ডাক্তার কিছু বলেছে? না। ডাক্তার কি তোর পছন্দ না? আমার মতো মেয়ের আবার পছন্দ অপছন্দ কি? তুমি যেখানে বিয়ে দিবা সেইখানেই বিয়ে হইব। এতক্ষণে একটা ভালো কথা বললি, মনে শান্তি পাইলাম। মনে অশান্তি পাইবা এমন একটা কথা তোমার আমি বলবো দাদাজান। কি কথা? ডাক্তার মিলিয়াপাকে বিয়ে করবে। তুমি এত বুদ্ধিমান, এই সহজ জিনিসটা তুমি বোঝো না? আমারে তো বললো অন্য কথা। বিপদে পড়ে বলেছে, তোমার হাত থেকে বাঁচার জন্য বলেছে। ও আচ্ছা। খন্দকার হতভম্ব হয়ে পড়েছে। তার হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। কি বলে এই মেয়ে? তুমি বড় বোকা দাদাজান, তুমি বড়ই বোকা। পুতুল তার দাদাজানকে বারান্দায় রেখে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে সে এখন কিছুক্ষণ কাঁদবে। পানির কল ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, যাতে কেউ কান্নার শব্দ শুনতে না পায়। তার কষ্ট জানবে শুধু বহমান জলধারা। তাই ভালো, তার দুঃখ জলে চাপা থাক। সুবহান সাহেব ঘুমোবার আয়োজন করছিলেন। এই সময় মিলে এসে কিছুক্ষণ বাবার সঙ্গে হালকা গল্পগুজব করে, তার গায়ে হাত বুলিয়ে দেয়, পিঠ চুলকে দেয়। আজও সে এসেছে, তবে আজ তার মুখ পাথরের মতো। বসেছে চেয়ারে, তাকিয়েছে মেঝের দিকে, মনে হচ্ছে কঠিন কিছু বলবে। সুবহান সাহেব তরল গলায় বললেন, কেমন আছিস রে মা? ভালো আছে বাবা। কিছু বলবি? হ্যাঁ, বলে ফেল। মিলি এবার বাবার চোখে চোখ রেখে স্পষ্ট গলায় বলল, আমি একজনকে বিয়ে করে ফেলবো বলে ঠিক করেছি বাবা। আমার সব কথা আমি সবার আগে তোমাকে বলি, আজও বললাম। সুবহান সাহেব চিন্তিত গলায় বললেন, ব্যাপারটা কি বলতো? আমি কষ্ট পাচ্ছি বাবা, আর সহ্য করতে পারছি না। সুবহান সাহেব গম্ভীর গলায় বললেন, আমি তোমার চিন্তায় কাজে কর্মে কখনো বাধা দিই না, এখনো দেব না। যদি তোমার কোনো ছেলেকে সত্যি সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বিয়ে করবে। ছেলেটা কে? ছেলে নিচে বসে আছে। ও আচ্ছা, এখানে নিয়ে আসবো? তার দরকার দেখি না। তাহলে তুমি পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে আসো। তোর হলো কি মা বলতো? তুই তো এরকম ছিলি না। নীলুর চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি সামলে বলল, ছেলেটা সব কিছু জট পাকিয়ে ফেলে বাবা। ভাবে একটা, করে আরেকটা। নিজে কষ্ট পায়, অন্যকে কষ্ট দেয়। কাজে আমার মনে হয় বিয়েটা অতি দ্রুত হওয়া দরকার। হবে, দ্রুতই হবে। আজ রাতে হলেই ভালো হয় বাবা। তুই কি বলছিস মা? মিলির চোখ দিয়ে জল পড়তে লাগলো। সুবহান সাহেব উঠে এসে মেয়ের হাতে হাত রাখলেন। জ্বরে মিলির গা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় সে স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে কে জানে। স্বাভাবিকভাবেই যে কথা বলছে তা ভাবাও ঠিক না। কথা বলার ভঙ্গি এবং বিষয়বস্তু দুই অস্বাভাবিক। সুবহান সাহেব মেয়ের হাত ধরে নিচে নেমে এলেন। ডাক্তার সোফায় বসে আছে। বাড়ির সব সদস্যরাই উপস্থিত। শুধু তাই না, একজন কাজী সাহেবও আছেন। যে কোনো কারণেই হোক, কাজী সাহেবকে খুব চিন্তিত মনে হচ্ছে। সুবহান সাহেব হতভম্ব হয়ে গেলেন। এত আয়োজন কখন হলো? কিভাবে হলো? কেনই বা হলো? তিনি কেন কিছু জানেন না? মনসুর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যারের শরীর কেমন? ভালো। ব্যাপার কি মনসুর? বিয়ে হচ্ছে স্যার। তাই তো দেখছি। রহস্যটা কি? মিনু শান্ত গলায় বললেন, তোমাকে রহস্য জানতে হবে না, তুমি চুপ করে বসো। মিনু রহস্য ভাঙতে চান না। অতি দ্রুত পুরো ব্যাপারটা ঘটার মূলে তার হাত আছে। সন্ধ্যা 7টার দিকে তিনি কি কারণে মিলির ঘরে গেছেন। দরজা খোলা, ঘর অন্ধকার। মিলি নেই। তিনি ঘরে ঢুকে বাতি জ্বালালেন। মিলির টেবিলে মুখ বন্ধ করা খাম, খামের উপর লেখা বাবা ও মাকে। তিনি খাম খুলে আটকে উঠলেন। গোটা গোটা হরফে লেখা, মা, আমি আর সহ্য করতে পারছি না। বেঁচে থাকা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। তোমরা আমাকে বিদায় দাও। অন্য কোনো সুন্দর ভুবনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চিঠি পড়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মিনু খোঁজ নিয়ে জানলেন, কিছুক্ষণ আগে মিলি ডাক্তারখানা গেছে মাথা ব্যথার ওষুধ কিনতে।
তিনি তৎক্ষণাৎ ডাক্তারখানায় ছুটে গেলেন, ফিরলেন ডাক্তারকে সঙ্গে করে। কাদেরকে পাঠিয়ে মগবাজারের কাজী সাহেবকে আনলেন। সোবহান সাহেবকে জানালো হলো সবার পরে, কারণ তার ধারণা ছিল সোবহান সাহেব বেঁকে বসবেন। কাজী সাহেব বললেন, দেন মোহরানা কত ধার্য হলো? মনসুর বড় বড় করে বলল, যা ইচ্ছা ধার্য করেন, শুধু আমাকে 1 মিনিট সময় দিন, আমি যাব আর আসব। আমার একটা নতুন পাঞ্জাবি আছে, রাজশাহী সিল্ক, ওইটা গায়ে দিয়ে আসি, আমি যাব আর আসব। কারোর অনুমতির অপেক্ষা না করে মনসুর উল্কার বেগে বের হয়ে গেল। রাস্তা পার হবার সময় দুজন পথচারীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে চলন্ত রিকশার সামনে পড়ে গেল। তার জ্ঞান হলো মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে। চোখ মেলে তাকানো মাত্র সে শুনল ফরিদের গলা, মিলি, গাধাটার জ্ঞান ফিরেছে মনে হয়, কষে একটা চড় দে তো। মনসুর তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। অজ্ঞান হবার ভান করাই ভালো, মিলি পাশেই আছে, এই আনন্দেই যথেষ্ট। শারীরিক কোনো কষ্টকেই এখন আর কষ্ট মনে হচ্ছে না, তবে বা হাত ভেঙেছে বলে মনে হচ্ছে। কম্পাউন্ড ফ্র্যাকচার কিনা কে জানে, হোক যা ইচ্ছা, মিলি পাশে। 2টা হাত ভেঙে গেলেও ক্ষতি নেই, এতে বরং মিলি সহানুভূতি বেশি পাওয়া যাবে। রাত 2টার দিকে হাসপাতাল থেকে মনসুর ভালো আছে খবর পাবার পর সুবহান সাহেব ঘুমোতে গেলেন। মিনু ঘুমোতে গেলেন না, তিনি জেগে রইলেন। এত বড় একটা সমস্যাতেও তাকে খুব একটা বিচলিত বলে মনে হলো না। সুবহান সাহেব মৃদুস্বরে ডাকলেন, মিনু, তোমাকে একটা কথা বলি। রাগ করো না, বলো। মিলি যেমন নিজের পর নিজে পছন্দ করেছে, বিলুও কি তাই করবে? তোমার কি মনে হয়? মিনু জবাব দিলেন না। সুবহান সাহেব বললেন, আমার মনে হয় না, বিলু সেরকম মেয়ে না। এই মেয়েটাকে আমি আমার পছন্দের একটা ছেলের সঙ্গে বিয়ে দেব। আমার ধারণা আমি বললেই সে রাজি হবে। ছেলেটাকে? ছেলেটা হলো আনিস। বুঝতে পারছি, আমার কথা শুনেই তুমি চমকে উঠছ। চমকে ওঠারই কথা। বিপত্নিক একটা ছেলে, বয়স বেশি, 2টা বাচ্চা আছে। তবু মানে, অর্থাৎ ছেলেটাকে আমার খুবই পছন্দ। মিনু চুপ করে রইলেন, তাকে খুব বিচলিত মনে হলো না। সুবহান সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যদি অনুমতি দাও, তাহলে বিলুকে চিঠিতে আমার মতামতটা জানাই। মিনু সহজ গলায় বললেন, তোমার মতামত জানানোর কোনো প্রয়োজন নেই। বিলু আনিসকে বিয়ে করে বসে আছে। সে কি? ভয়ে কাউকে জানায়নি, আমি আজই জানলাম। আজই জানলে? হ্যাঁ। কার কাছ থেকে জানলে? বিলুর কাছ থেকে। বিলু এসেছে নাকি? হুম, তোমরা সবাই যখন হাসপাতালে তখন এসেছে। ভয়ে তোমার সঙ্গে দেখাও করছে না। যাও, ডেকে নিয়ে আসো। ও আনিসের ঘরে আছে, এখন ডাকা ঠিক হবে না। সেটাও কথা। বাতি কি নিভিয়ে দেব? ঘুমোবে? না, বারান্দায় গিয়ে খানিকক্ষণ বসি। মিনু, আজ কি পূর্ণিমা? জানি না, মনে হচ্ছে পূর্ণিমা। সোবহান সাহেব বারান্দায় এসে দেখলেন সত্যি পূর্ণিমা। তিনি মনে মনে বললেন, এমন চাঁদের আলো, মরে যদি সেও ভালো, সে মরণও স্বর্গ সমান। অনেকদিন আগে পরে এই লাইন দুটি কেন যে তার মনে এলো কে জানে। ফরিদের টাকা পয়সার একটা বিলি ব্যবস্থা হয়েছে। আনিসের পরামর্শে একটি ট্রাস্টি বোর্ড করা হয়েছে। সেই ট্রাস্টি বোর্ডের সভাপতি সুবহান সাহেব, সদস্য 3 জন, আনিস, ডাক্তার এবং কাদেরকে সদস্য করা হয়েছে ফরিদের পীড়াপিড়িতে। সে নিজে ট্রাস্টি বোর্ডে থাকবে না, তবে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে কাদেরকে রাখতে চায়। ট্রাস্টি বোর্ড ফরিদের সমস্ত টাকা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা এবং যুদ্ধে নিহত প্রতিটি বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা সংগ্রহে ব্যয় করবে। একটি বিশাল মিউজিয়াম তৈরি হবে। মিউজিয়ামের নাম স্বাধীনতা মিউজিয়াম। সেই মিউজিয়ামে পৃথিবীর প্রতিটি দেশের মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত সমস্ত গ্রন্থ থাকবে। এই ট্রাস্টের একমাত্র কাজ হবে দেশের মানুষদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। ফরিদ এখন তার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে, মহানন্দে আছে। তার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে। সে 5টা টিয়া পাখি জোগাড় করে তাদের কথা শেখাচ্ছে। কথাটা হচ্ছে, তুই রাজাকার। এইসব টিয়া পুরোপুরি কথা শিখে গেলে
এদের উপহার হিসেবে বিশেষ বিশেষ মানুষদের কাছে পাঠানো হবে। তারাই পাবেন যারা একসময় রাজাকার ছিলেন, আজ দেশের হর্তাকর্তাদের একজন হয়ে বসে আছেন। ফরিদের এই প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট রাজাকার। তবে প্রজেক্টের কাজ ঠিকমতো এগোচ্ছে না। প্রথমত, পাখিগুলোকে কথা শেখাতে খুব বেগ পেতে হচ্ছে। দ্বিতীয়ত, টাকা পয়সার অভাব। ফরিদ তার সব টাকা পয়সা ট্রাস্টি বোর্ডে দিয়ে দেওয়ায় খুব বেকায়দা অবস্থায় পড়েছে। সোবহান সাহেবের কাছে অনেক ঘোরাঘুরি করেও কিছু আদায় করতে পারেনি। তবে রহিমার মা তার আজীবন সঞ্চয় ভেঙে মামাকে 1,000 টাকা দিয়েছে। সে টাকায় আরও 12টি টিয়া কেনা হয়েছে। পাখির খাঁচা বারান্দায় ঝুলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদ সে পাখিগুলোকে শোনাচ্ছে, তুই রাজাকার। মুখে অবশ্য বলতে হচ্ছে না, টেপ রেকর্ডারে টেপ করা আছে, টেপ বাজানো হচ্ছে। ফরিদকে এই কাজে সাহায্য করছে পুতুল। আজকাল সে বড়ই নিঃসঙ্গ হয়ে পড়েছে, কারণ তার দাদাজান সোবহান সাহেবের সঙ্গে শহীদদের নাম সংগ্রহের জন্য গ্রামে গঞ্জে ঘুরছেন। এই প্রথম তিনি একটি কাজ আনন্দ ও আগ্রহ নিয়ে করছেন। মনে হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে তিনি বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছেন। পাখিগুলির যত্ন করতে পুতুলের খুব ভালো লাগে। খাঁচায় বন্ধ এই পাখিগুলির সঙ্গে সে হয়তো নিজের জীবনের খানিকটা মিল খুঁজে পায়। মাঝে মাঝে আনিসের সঙ্গে তার দেখা হয়ে যায়। লজ্জায় সে মাথা নিচু করে ফেলে। আনিস বলে, কেমন আছো পুতুল? পুতুল তার জবাব দেয় না, মনে মনে বলে, আপনি ভালো থাকলেই আমি ভালো, আপনি সুখী হলেই আমি সুখী। দিনে একবার হলেও আপনাকে দেখতে পাচ্ছি, এই বা কম কি? এমন সৌভাগ্য কজন মেয়ের হয়? একবার মঙ্গলবার ভোরে প্রচণ্ড চিৎকার ও হইচয়ে নিরিবিলি বাড়ির সমস্ত নীরবতা ভঙ্গ হলো। ফরিদ পাগলের মতো চেঁচাচ্ছে। চেঁচানোর কারণ, একটি পাখি কথা শিখেছে। সে পরিষ্কার বলছে, তুই রাজাকার, তুই রাজাকার। প্রথম পাখিটি কাকে দেওয়া যায়?